বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল, খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারাদিনে কত হাবিজাবি জিনিস খায়, বেশিরভাগ বাইরের জিনিস, প্যাকেটজাত চিপস, চকলেট বা ফাস্ট ফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেটের ব্যথার কথা কাউকে বলতে যায়, কপালে শনি আছে। তার মা জানলে দু একটা কিল পড়তেও পারে। বিয়ের পর অবশ্য মারেনি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না। কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এসব খাওয়া নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজেই হরেক রকমের জিনিস এনে রুমে রাখে। এনে আরেক দফা ভাষণ শুরু করে, সেও মনোযোগী শ্রোতার ন্যায় বকাঝকা শুনতে শুনতে খায়। খেতে খেতে বকা শুনতে অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বড় হলে বলে কথা, কম আয় রোজগার তো আর করে না। খেয়ে যদি টাকা না ফুরায় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগে নাকি? আজকাল শুদ্ধ তেমন বাড়ি থাকে না বিধায় খুব একটা খেয়াল করে না। এই সুযোগে এসব খাওয়ার পরিমাণও বাড়িয়েছিল। আর এজন্যই বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খায়। ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়। ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত। ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না। কারণ শুদ্ধ নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজে লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক তারা। নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যায়। কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধ ল্যাবের ওই পায়রার কথা এখনো মনে গেঁথে আছে তার। মাঝে মধ্যে গিয়ে নেড়ে চেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগে একদিন খাবার টেবিলে সায়নকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া, কোন প্রতীকে দাঁড়াবে তুমি? শাইন সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছে তো ছিল গাজার মার্কা নেব, কিন্তু আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টে ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরু দায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করেছে। এর কারণ সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়ের পায়রা জয়ী হয়ে মুক্ত মনে আকাশে উঠবে। সকলে দেখিয়ে দিবে সাদা পায়রার জোর। এ নিয়ে নিজেরা নিজেরা স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপেলেদের মুখস্থ করিয়ে মিছিলে না। গতকালও সে নতুন একটা লিখে পাঠিয়েছে, সেটা হলো, পায়রা ডাকে বাগবাকম, শান্তি আসবে হাজার রকম। উঠছে পায়রা, দিচ্ছে ডাক, আপদগুলো সব চুলোয় যাক। সাদা পায়রায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভোট দিন, দিবেন ভাই কোনখানে, পায়রা মার্কার মাঝখানে। সে এটা লিখলেও ছেলেপুলেরা সায়নকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়, চেঁচিয়ে বলে, এই ভোট দিবেন কোনখানে, শাহরিয়ার ভাইয়ের মাঝখানে। এটা শুনে সায়ন ওদের স্ট্যাম্প নিয়ে দৌড়ানি দিলে বেহায়াগুলো হেসে গড়াগড়ি খায়। তাদেরকে হাসতে দেখে সায়ানও হেসে ফেলে। ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিলাম না, তোলা রইলো। এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিস যাবে। তবে সময় করে সব শালাকে চোদন দেব, রেডি থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং সায়নের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে। কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালি টালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান। উনি জেন্টলম্যান কিনা গলা গালাগাল পছন্দ করেন না। তার কথা কেউ যদি অকারণে গালি দেয়, তাহলে আর কোনো দিকে তাকানোর দরকার নেই, আগে ধুমাধুম দিয়ে চোখ মুখ ফাটিয়ে দিবে। এমন ভাবে দিবে যেন দুই ঘুষিতে মারের ওজন বোঝে। এত সহজে যদি রাগ উঠানো যায়, তাহলে কি দরকার গালি টালি দিয়ে এনার্জি লস করার? আজ বৃহস্পতিবার। রোজকার মতো ব্যস্ততা নিয়ে দিনের দিনটি সূচনা হয়েছে। নিত্যদিনের মতোই রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে নিচ্ছে। শুদ্ধ সায়ন গতরাতে পার্টি অফিসে ছিল। সারা রাত কি করেছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুদ্ধ বাড়িতে ফিরে শীতলকে ঘুমাতে দেখে জ্বালিয়ে খুব করে তারপর শাওয়ার নিয়ে কোনো মতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তার তাড়াহুড়া দেখে সারাফত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুদ্ধ বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে সারাফত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে। চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে। সব ক্লাস শেষ করেছে, টানা ক্লাস করে ভীষণ ক্ষুধা লেগেছে তার। তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসে বসলো।
কলেজ ছুটির পর অনেকে চলে যাচ্ছে, আবার অনেকে মাঠে বসেছে, কেউ বা নোট করছে জোড়ায় জোড়ায় বসে, কেউ বা তার মতোই গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ নিয়ে মুখে দিল। খেতে খুব একটা ভালো না, আবার মন্দও না, ক্ষুধা পেটে চালিয়ে নেওয়ার মতো। সে আরেক কামড় দিতেই ফুরুত করে সেখানে চড়ে এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিল। তারাও ভয়ে ভয়ে ঠুকরে ঠুকরে খেলো। খাওয়া শেষে আবার তাকালে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে একটা কাঠবিড়ালি তুরতুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করলো। শীতল গাছের দিকে তাকিয়ে আয় আয় করে কাছে ডাকলেও এলো না। তখন ফোনে কল এলো। সায়ানের নাম্বার দেখে রিসিভ করতে শুনতে পেল, কি রে বুনু, কই তুই? গেটের কাছে আছি, বেরিয়ে আয় দেখি। একটু দাঁড়াও ভাইয়া, আসছি। দৌড়াবি না, আসতে ধীরে আয়। শীতল শুনলে তো। সে কোনো মতে ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। সায়ন ওর বাইকে বসে চুলে ব্যাগ ব্যাক ব্রাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতেই সায়নও বাইক স্টার্ট করলো। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে সায়নের মুখের সামনে ধরলে সায়ন মুখে নিল। পকেটে আরো দুটো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতে খাচ্ছিল। হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনের ভীষণ ক্ষুধা লেগেছে। তখন শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরেছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে। তারাও আসছে বলে কল কাটলো। এদিকে দূর থেকে দেখা গেল রবির দলের ছেলেরা মিছিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল, তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকলো। সেই রাস্তায় আবার কনকের দলের মিছিল পেল। সেটা পার করে কিছু দূর যেতেই দেখা গেল তার ওই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপেলেদেরকে দেখে সায়ন ফ্লাইং কিস ছুঁড়ে বাহবা দিল। নিজেও স্বর মিলিয়ে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতেই সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরেই গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। সামনের বাইকে বসা কনককে দেখে বলল, বোনকে বাড়ি পৌঁছে দিয়ে তোর কথা শুনবো, এখন পথ ছাড়। শীতল সঙ্গে আছে সায়ন কথা বাড়াতে চাইল না, বরং সতর্ক হলো। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথা বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নেই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি দাঁড়ালো। কেমন করে দেখলো। তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল। ভাইয়ের সঙ্গে সিটিয়ে বসলো। সায়ন তখন জল শক্ত করে পুনরায় সাবধান করে বলল, কনক, লিমিট ক্রস করিস না। নামতে হলে কলিজা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনলো না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মরা স্বরে বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন। সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না তাকে। কান পেতে আছি কখন এসে গিফট নেওয়ার আবদার করবে, গাল ভর্তি হেসে আদুরে সুরে আমাকে আবার ভাইয়া বলে ডেকে উঠবে। এটুকু বলেই সে থামলো। তারপর সায়নকে বলল, আমার বোনটা দলের কেউ ছিল না, রাজনীতির কিছু বুঝতো না, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নতুবা উপোস থাকলেও কাউকে বুঝতে দিত না, বাড়তি আবদার করতো না। আমার পান পাখি, আমার বাড়ির পান ছিল আমার বোন, তবুও তাকে বাঁচতে দিলি না তুই। রেপ করলেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোনেরা কখনো পুরনো হয় না, কুলুষিত হয় না, ধর্ষিতা হয় না। সে থাকলে এত কিছুর পরেও বাড়ি ফিরলে ধর্ষিতা বোনের মুখে না হয় ভাইয়া ডাক শুনে কলিজা জুটতো আমার। কনকের কথা শুনে শীতল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সব বলছে এই লোক? মাথা কি পুরোটাই গেছে নাকি? তার সায়ন ভাই, বেস্ট মানুষ। এমন ঘৃণ্য কাজ করতে পারে না সে। তাছাড়া স্বর্ণ আপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই। অন্য মেয়ের দিকে তাকাবে এটা দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরনো কাসুন্দি ঘাটতে দেখে সায়নের রাগ তরতর করে পারল। প্রমাণ দেওয়ার পরও ঘুরে ফিরে তাকে দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এ নিয়ে কথা বানানোর প্রয়োজন মনে করলো না। রেগে গেলেও তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি। তারা জানে তাদের সায়ন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অব্দি তাদের এই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতে থাকলেই কিছু একটা ঘটে যাবে। এ কথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলেই কনক এসে চাবিটা ছিনিয়ে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভয়ে চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরলো। সায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলছি তোকে। কেন? বোন ভয় পাচ্ছে?
তোর বোনটা বোন হয় আর আমাদের গুলো ফেলনা না? এই 2 হাতে আমার বোনটাকে কবরে শুইয়ে এসেছি রে। আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে, সেই যন্ত্রণা আজও দগদগে ঘা করে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না, বরং আজকে যা হবে জানলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃশেষ করতে আমাকে হাল ধরতে হলো। আজ তুই চোখের সামনে দেখবি বোন ধর্ষণ হলে ভাইয়ের কেমন লাগে। বোনের নগ্ন দেহ। কনক আর বলতে পারলো না। সায়ন শীতলকে ধরে বাইক থেকে নেমে কনককে এলোপাথারি মারতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাদার চোদ, দিনে দুপুরে নেশা করে আমার সঙ্গে চুদুর বুদুর চুদাও। তোমার চুদুর বুদুর তোমার কাছে রাখো। এর আগে পেন ড্রাইভে প্রমাণ দেওয়ার পরও নতুন করে ভং মারাইতে আসছো তুমি? নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছলো কনক। হতভম্ব শীতলের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, শীতল রানী, তোমার সায়ন ভাই কিন্তু মারাত্মক লেভেলের পর্ণ লাভার, জানো? সব ধরনের পর্ণ ওর কালেকশনে থাকে। এই তো কিছুদিন আগেও আমাকে পেন ড্রাইভে করে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জায় শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যা জেনেও সায়ন ঘুরে বোনের মুখের দিকে তাকাতে পারলো না। থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম। দিয়েছিলি তো। সেখানে কিছু থাকার কথা ছিল, ছিল তো। অনেক ছিল তোর পছন্দের পণ্য। কনক কথা শেষ করার আগেই দাঁড়ানো 4টে ছেলে আচমকা সায়নকে এলোপাথারি মারতে লাগলো। কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলো শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠে পালানোর আগেই হিজাবে টান পড়লো। টেনে হিঁচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেললো। শীতলের বুকের কাছে আড়াআড়ি ভাবে হাতটাকে হাউমাউ করে কাঁদতে লাগলো, ভাইয়া বাঁচাও। ভাইয়া বলে করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রড দিয়ে মারতে লাগলো সায়নকে। রাস্তায় শুইয়ে ফেলেছে। মার খেতে খেতেও সায়ন কনককে থামতে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে সায়নের দিকে একবার তাকিয়ে টান মেরে শীতলের বুকের ভি প্লেট খুলতে গেলে শীতল মোচড়ামুচড়ি শুরু করলো। কনক তাকে পেছন থেকে জাপটে ধরে নোংরা স্পর্শ ছুঁয়ে দিতে থাকলো। ভাইয়ের অবস্থার আসন্ন বিপদ বুঝে শীতল হাত জোর করতে লাগলো, কিন্তু শুনলে তো। শীতল অশ্রুসিক্ত চোখে রাস্তার এদিক ওদিক তাকালে সাহায্যের আশায়। কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করে এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেদেরকে পাহারায় রেখেছে। সাধারণ পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিছঢালা রাস্তায় আছড়ে ফেললে শীতল চিৎকার করে উঠতে গেলে তাকে কিক মারলো কনক। কিক লেগে পেটে। শীতল পেট ধরে কোকিয়ে উঠলো। বোনকে মেরেছে দেখে সায়ন সামনের ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়াতেই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করলো। তবুও সায়ন থামলো না। কনককে লাথি মেরে সরাতে গেলে ছেলেগুলো আবার কোপাতে লাগলো। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসাধ্যি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আকুতি ও অসহায় কান্নায় সায়ন সহ্য করতে পারছে না, তাই নিজেও কাঁদতে কাঁদতে, কনক, আল্লাহর দোহাই লাগে থাম, আমার বোনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তবুও ছেড়ে দে আমার বোনকে। ওর কিছু হলে আমার শুদ্ধটা মরে যাবে। তোর পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে স্যার, প্লিজ আমাকে জানে মেরে দে, তবু আমার শীতলের ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার কান্নায় আশপাশটা ভারী হয়ে উঠল। গুমট ধরে থমকে গেল আকাশ বাতাস, কিন্তু তাদের আকুতি কারো মন গড়ল না। কেউ শুনলো না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালী শক্ত থাপ্পড়ে, হাতের থাপ্পড়ে ফর্সা গালে দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুদ্ধ পাগল? কিসের জন্য ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বলন না? কত জ্বলন তাই দেখবো। কনকের জঘন্য কথা আর একটু দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনক বুঝে নিল শীতল মিইয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত দিলে শীতল কনকের বুক বরাবর লাথি বসাতে গেলে কনক পা ধরে ফেলল। পাল্টা আক্রমণ করেছে কনক, গালি দিল। পরপর দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকালো, চেঁচিয়ে উঠে বলল, রনি, ওই খানকির পোলাকে এদিকে আন। ওই, ওর সামনে ওর বোনকে রেপ করব, শালাকে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত শাস্তি দেব।
পুরনো হিসাব চুকাবো আজ। বোঝাবো যার যার জিনিস তার তার দরদ, যার যার বোন তার তার কাছে কত আদরের, কত স্নেহের। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না, ভয় ও অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। একথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও আকুতি করেই যাচ্ছে। ভাইয়ের আকুতিতে ব্যথা ভুলে গেল, কান্না ভুলে গেল। দুরু দুরু বুকে গচ্ছিত ভয়টুকু হঠাৎ উধাও হয়ে গেল। মন ও মস্তিষ্কে চিৎকার করে বলতে লাগলো, এবার লড়ো নয়তো মরো। একথা ভাবতে ভাবতে হঠাৎ চোখের সামনে শুদ্ধর মুখটা ভেসে উঠলো। কানে বাজতে থাকলে একটি কথা, আমি ছাড়া কারো অযাচিত স্পর্শ শরীরকে রাখতে দিবি না। প্রয়োজনে মেরে দিবি, বাকিটা সামলে নেব। সদ্য সেদিন কথাটা বলে থেমে থাকেনি, বরং বিশেষ কৌশলে কলেজ ড্রেসে একটা ছোট্ট পকেট তৈরি করেছিল। চেন সিস্টেম করে সেখানে একটা টিজার গোপনে রাখার ব্যবস্থা করে দিয়েছিল। টিজার ব্যবহার করা শিখিয়েছিল। টিজার হলো কম প্রাণঘাতী এক ধরনের ইলেকট্রিক অস্ত্র। এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আক্রমণকারী হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব, এবং টিজার বহনযোগ্য, যা আত্মরক্ষা সুবিধাজনক করে তোলে। তবে এটা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ। বিপদে পড়ে এটার কথা বেমালুম ভুলে বসেছিল সে। সে আর ভাবলো না। কামিজের বিশেষ ভাঁজে থাকা টিজারটি কৌশলে খুঁজলো, তবে তার ভাগ্য বোধহয় সহায় নাই, তাই এত খুঁজেও পেল না। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না, ভয়, অসহায়ত্ব আর কাজে আসবে না। যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে, কিন্তু কি করবে, কিভাবে বাঁচাবে ভাইকে? একথা ভেবে ঘাড় ঘুরিয়ে সায়নের দিকে তাকালো। সায়ন তখনও ভাঙা গলায় আর্তনাদ করে যাচ্ছে। সেই আর্তনাদ শুনে ছেলেগুলো বেশ মজা পাচ্ছে, খুব হাসছে। হাসতে হাসতে যে যেভাবে পারছে হাতে থাকা রড আর হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো মারছে, বিচ্ছিরি গালি দিচ্ছে। সায়নকে সায়ন একা পেরে উঠছে না, পারা সম্ভবও না। একা কতক্ষণ টিকবে, কতক্ষণ সহ্য করবে? ভাইয়ের নিস্তেজ হয়ে আসা গোঙানি শীতল কান্না ভুলে গেল। কৌশলে কামিজের ভাঁজে টিজারটি খুঁজতে লাগলো, কিন্তু ভাগ্য যেন আজ নিষ্ঠুর খেলায় মেতেছে। এত খুঁজেও টিজারটি পেল না। ঘাড় বাঁকিয়ে চারিদিকে তাকালো, কোথাও নেই। শেষ আশাটুকু শেষ হয়ে গেল। তখন সায়নকে মারতে থাকা ছেলেগুলোর একজোট হঠাৎ চেঁচিয়ে বলল, ভাই, এডারে শেষ কইরা দিব, হাতে সময় নাই। বাইরে পোলাপান সিগন্যাল দিতেছে, বেশিক্ষণ থাকলে ঝামেলা হইব। এ কথা শুনে কনক ঘাড় ঘুরিয়ে তাকালো। সায়নের অবস্থা দেখে নির্লিপ্ত গলায় বলল, এত তাড়াতাড়ি শেষ করলে আমাদের কষ্টটুকু বিফলে যাবে। ও হচ্ছে পারফেক্ট ম্যান, আর পারফেক্ট ম্যানদের বিদায় যদি পারফেক্ট ভাবে না হয়, তাহলে পাপ লাগবে। তবে জানিয়ে এত ঝামেলা, সেই ঘটনা স্মরণীয় করব। ওকে ওর দরদি বোনের সামনে কোরবানি করব। তখন ছেলেটি আবার বলল, তাহলে এইখানে আসেন, ফরজ কাজ আগে করি। খাওয়া মালরে আর কি খাইবেন, রাতে না হয় ইনটেক আয়না দিমুনে। কথাটা শুনে কনক শীতলের দিকে তাকালো। ঠোঁটের কোণে নোংরা হাসি এঁটে কিছু একটা ভেবে বলল, যা, ছেড়ে দিলাম। তোর ভাইয়ের মতো জানোয়ার হতে পারলাম না, তবে তোকেও শাস্তি পেতে হবে, কারণ তোর অপরাধ, তুই সায়নের বোন। ভাইয়ের অপরাধের দায়ে তোকেও নিতে হবে। এমন দায় যা জীবনেও না ভুলিস। সেই দায় হলো নিজের চোখে ভাইকে কুরবানি হওয়া দেখা। আমি ছুরি চালাবো আর তুই কালেমা পড়বি। চোখ ভরে দেখবি ভাইয়ের ছটফটানি, আর তোদের অসহায় মুহূর্তে আমি পরাণ জুড়াবো। আর এটা হবে আমার বোনের প্রতি হওয়া অন্যায়ের ফয়সালা। একথা বলে কনক সত্যি সত্যি শীতলের উপর থেকে সরে উঠে দাঁড়ালো। শীতলের চুলের মুঠি ধরে টানতে টানতে সায়ানের কাছে নিয়ে গেল। এক ধাক্কা মেরে ফেললো পিচঢালা রাস্তার উপর। তবে শীতলের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সায়ানের রক্তাক্ত দেহের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। গাল বেয়ে অঝরে জল গড়িয়ে গেল। দু ধাপ এগোতে রাস্তার উপর ধপ করে বসে পড়লো। দেহে যেন পান নেই, কানে যা শুনলো তাতে শরীর অবশ হয়ে আসছে। তার কি ক্ষমতা আছে ভাইয়ের? তার অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন জ্ঞান হারাবে। শরীরে আর কুলাচ্ছে না। কনক শীতলকে আরেকটা লাথি মেরে হাতে ছুরি তুলে নিল। ছুরির ধার পরক করে আদেশের সুরে বলল, দেখ কিভাবে কুরবানি করতে হয়। খবরদার চোখ সরাবি না, নয়তো তোকেও আল্লাহর নামে কুরবানি করে ফেলবো। শীতল অসাড় শরীর নিয়ে রাস্তায় পড়ে রইল। কনক শীতলকে একবার দেখে ছেলেদের ইশারা করতে ছেলেগুলো শক্ত করে সায়নকে চেপে ধরলো। কনকও সবচেয়ে ধারালো ছুরি এনে সায়নের মাথার কাছে বসলো। সায়ন তখন অস্পষ্ট সুরে কিছু বলতে চাইলে কনক হাসলো। সায়নের এই দশা তার কলিজা ঠান্ডা করে দিচ্ছে। শান্তি পাচ্ছে সে, ভীষণ শান্তি। তবে মরার আগে শত্রুকে কিছু বলার সুযোগ দিলে মন্দ হয় না। তার আকতি অসহায় দৃষ্টি মন ভালো করার খোরাক হবে। একথা ভেবে সুযোগ দিল। সায়ন অস্পষ্ট শুধু এইটুকুই বলল, আমার লাশ যাই করি, আমার বোনটাকে অন্তত বাড়ি পৌঁছে দিস। তোর মরা বোনের কসম দিলাম।
এখনো বোনের সাফাই গাওয়া সহ্য হলো না কনকের। মুখের কথা শেষ না হতেই ধারালো ছুরি চালাতে আচমকা তার দেহ উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক শক লাগলো। শরীর কেঁপে ঝিমঝিম করে উঠলো। হাত থেকে ছুরি পড়ে গেল। গোঙানির মতো শব্দ করে রাস্তায় শুয়ে পড়লো কনক। নড়তে অবধি পারলো না। কনককে পড়তে দেখে ছেলেগুলো অবাক হলো। তারা চোখ তুলে দেখে শীতল হাঁটু মেরে বসে আছে। শীতল কখন উঠে এসেছে খেয়াল করেনি। কখন রাস্তায় পড়ে থাকা টিজার হাতে তুলে নিয়েছে তাও দেখেনি। তারা বিস্ময় নিয়ে তাকাতেই শীতল আরেকটি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। কনকের হাত থেকে ছিটকে পড়া ছুরিটাই কনকের গলায় ডুবিয়ে দিল। এমন ভাবে ছুরি ঢুকালো, এপাশ দিয়ে ছুরি ওপাশে বেরিয়ে গেল। তাজা রক্তের বান এসে লাগলো শীতলের গায়ে। তবুও শীতল থামলো না। চোখের পলকে ছুরি একটানে বের করে পরপর কনকের বুকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে মোচড় দিল। শখ স্থির হওয়া কনক ছুরিকাঘাতে কুরবানির গরুর মতো শব্দ করে একেবারে স্থির হয়ে গেল। শীতল নিজে থরথর করে কাঁপছে, কাঁপছে সর্বাঙ্গ। একা একা বিড়বিড় করে বলছে, আমার মারবি, আমার ভাইকে মারবি, মেরেই দেখ। শান্ত অবলা মেয়েটার অশান্ত রূপ থেকে ছেলেগুলো কিছু বলার ভাষা হারিয়ে ফেললো। মেয়েটা এমন কিছু করবে কল্পনাও করেনি। তারা ছুটে গিয়ে কনকের শ্বাস চেক করে দুপা পিছিয়ে গেল। কনকের শ্বাস চলছে না। জলযন্ত্র ছেলেটা চোখের পলকে মারা গেল। এটা কিভাবে সম্ভব? এদিকে রাস্তা পাহারা দেওয়া ছেলেগুলো কল দিয়ে যাচ্ছে। কেউ রিসিভ করছে না দেখে মেসেজ করলো তারা, সরে যাচ্ছে, সরে যা। আজমরা মিছিল শেষ করে ফিরে আসছে। এ পথে ঢুকবে কি বলা যাচ্ছে না, তবে শীঘ্রই সরে যাওয়া উচিত। আজমদের হাতে পড়লে চিহ্ন রাখবে না। আবার যা ঘটে গেছে এখানে থাকলে তাদের ঘাড়ে দোষ আসতে পারে। মেয়েটা যখন মেরেছে সেই ফাঁসুক। এ কথা ভেবে আবার ভাবলো মেয়েটাকে কিছু না বলে যাওয়া ঠিক হবে না। তারা রড তুলে মারতে গেলে সায়ন গড়িয়ে গেল শীতলকে রক্ষা করতে। সায়নের তখনও জ্ঞান ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। রডের বাড়ি পড়লো শীতলের গায়ে। ছেলেগুলো দুই ভাই বোনকে আরেক দফা মারতে লাগলো। হকি স্টিকের লাস্ট বাড়িটা সায়নের মাথায় পড়তে এবার পুরোপুরি জ্ঞান হারালো সায়ন। শীতল ভাইয়ের মাথা তার কোলে তুলে নিল। কামিজের এক কোণা দিয়ে রক্ত যত্ন করে ভাইয়ের গলা আর মুখ মুছে দিল। গলগল করে রক্ত বের হচ্ছে, কিন্তু কোথাও থেকে আসছে এত রক্ত? কোপানো বাহু, ফাত্রা মাথা, নাকি থেতলে যাওয়া মুখ থেকে, নাকি গলা থেকে? কোথায় ধরবে, কোথায় ধরলে রক্ত পড়া বন্ধ হবে? সে পড়ে থাকা হিজাব নিজের বুকে জড়িয়ে ভি বেল্ট সায়নের মাথায় বেঁধে দিল। সায়নের পকেট থেকে রুমাল বের করে বাহু বাঁধলো। তারপর ভাইয়ের কপালে চুমু খেলো। ধীরে ধীরে মাথায় হাত বুলাতে বুলাতে নিভু স্বরে ডাকলো, ভাইয়া, এ ভাইয়া, তাকাও না একটু। সায়ন তাকালো না। অনেক আগে চোখ জোড়া বন্ধ করে নিয়েছে, মেনে নিয়েছে তার অসহায়ত্ব। সায়নের সারা শব্দ পেল না দেখে শীতল নীরবে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার গলার স্বর বসে গেল। চিৎকার করা কান্না অদ্ভুত শোনালো। কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো কাউকে খবর দিতে হবে, ভাইকে হসপিটালে নিতে হবে। এদিক ওদিক তাকিয়ে ব্যাগ খুঁজতে নজরে পড়লো রাস্তার পাড়ে থাকা সায়নের ফোনের দিকে। কেউ ফোন দিচ্ছে, সাইলেন্ট থাকায় শব্দ হচ্ছে না। সে সায়নের মাথাটা কোল থেকে নামিয়ে ফোনের কাছে গেল। ফোনটা হাতে তুলে দেখলো ডিসপ্লেতে ভাসছে আজমের নাম। কল রিসিভ করলেও গলা দিয়ে কথা বের হলো না তার। ওদিকে আজম হ্যালো ভাই, হ্যালো ভাই, কথা কন হ্যালো করেই যাচ্ছে। নেটওয়ার্কের সমস্যা ভেবে আজম কল কেটে আবার কল ব্যাক করলো। শীতল সায়নের দিকে একবার তাকিয়ে কম্পিত হারে কল রিসিভ করে বহু কষ্টে উচ্চারণ করলো, আজম ভাই, ভাইয়াকে, ভাইয়াকে। ভাইয়া উঠছে না, কথা বলছে না। সায়নের ফোনে মেয়েলি কণ্ঠস্বর শুনে আজম অবাক হলো। কান থেকে ফোন সরিয়ে নাম্বার চেক করে দেখলো সায়নেরই নাম্বার। ভাঙা গলা শুনে প্রথমে বুঝতে পারেনি এটা শীতল। পরে যখন বুঝলো আজম, যেন স্থির হয়ে গেল। আসন্ন বিপদের কথা মাথায় আসতে শীত দ্বারা বেয়ে ঠান্ডার স্রোত বয়ে গেল। দরদর করে ঘামতে লাগলো। ঢোক গিলে বলল, শীতল বোন, আমার ভয় নেই, আমি এক্ষুনি আসছি। আশপাশ দেখে বলো তো বোন, কোথায় আছো তোমরা? আপনার সঙ্গে দেখা হলো ওই ওই রাস্তায়। আসছি বোন, এক্ষুনি আসছি। একথা বলে আজম ছুটতে শুরু করলো আচমকা পাগলের মতো। ছুটতে দেখে বাকি ছেলেরাও ঘটনা জেনে দৌড়াতে শুরু করলো। তারা মিছিল শেষ করে ফিরছিল। ছেলেপুলে মিছিল করলে তাদেরকে খুশি করতে হয়। সায়নের কথা অনুযায়ী আজম সেটাই করছিল, হাসাহাসি করছিল। সায়ন জিতলে বড়সড় ট্রিট নিবে, সেটা নিয়ে আলোচনা করছিল তারা। আবার খুব সহজে সায়নের কাছে আবদার করতে পারে। সায়নও প্রথমে আবদার শুনে গালি দেয়, তারপর নিজেই আবদার অনুযায়ী সেসব এনে দেয়। মানুষটাকে এজন্যই তারা ভালোবাসে। এমন একটা মানুষকে যদি মেয়র হিসেবে পায় তবে মন্দ হয় না। আজকের মতো মিছিল করা শেষ। রাত ৯টার দিকে আরেকবার বের হবে পোস্টার লাগাতে। আজ আমজাদের মোড়ের দিকে কারা যেন পায়রা পোস্টার ছিঁড়ে ফেলেছে, নতুন করে আবার লাগাতে হবে। তাছাড়া কোন রাস্তায় যাবে জানার জন্য সায়নকে কল করেছিল আজ।
কে জানে মানুষটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। শুদ্ধ তাকে বারবার বলেছিল সায়নের দিকে খেয়াল রাখতে, এই নিয়ে আলোচনা করছিল এবং বড়সড় একটা হামলা হবে আন্দাজ করেছিল। এটা যে আজই স্বপ্নেও ভাবতে পারেনি তারা। এদিকে বাড়িতেও জানাতে হবে। শীতল তার ফোন বের করলো, শুদ্ধকে কল দিল। মানুষটা গতকাল রাতে জেগেছিল, তাই কিছুক্ষণ আগে সে নিজেই বলেছে একটু ঘুমিয়ে নিতে। সে ফিরলে আর ঘুমাতে দেবে না। আজ যেভাবেই হোক ঠেলে ঠুলে হলেও রাতে ঘুরতে বের হবে। সারা রাত ঘুরবে, বাইরে খাবে, সে ফিরতে ফিরতে যেন ঘুমিয়ে নেয়। একথা শুনে বোধহয় শুয়েছে ভেবেই সিতারাকে কল করলো। কল ঢুকতেই বুক কেঁপে উঠলো। একজন মাকে কিভাবে ছেলের এমন অবস্থার কথা জানাবে সে? ভেঙে পড়লে হবে না। বড় মাকে বললে শুদ্ধর কানে খবর চলে যাবে, সেই মানুষটাকে যে তার বড্ড প্রয়োজন। অতঃপর সীতারাকে জানিয়ে শীতল পুনরায় সায়নের কাছে বসলো। যত্ন করে মাথাটা আবার কোলে তুলে সায়নের কানে কানে বলল, খবরদার পালানোর চিন্তা করবে না। পৃথিবীর আলো দেখার আগে ওই ছোট্ট পানটিকে এতিম করে দিও না ভাইয়া। এতটা নিষ্ঠুর হইও না। একথা বলে শীতল একেবারে নিশ্চুপ হয়ে গেল। এরপর আজম এলো। আজমও কত করে ডাকলো, শুনলই না। ছেলেপুলেরা দলে দলে আসায় ঘটনা দুটো ছড়িয়ে গেল। ইমিডিয়েট অ্যাম্বুলেন্স কল করা হলো, কিন্তু সমস্যা হলো পানির পাইপ ফেটে বড় রাস্তার গাড়ি ঢুকতে পারছে না। কিছুক্ষণ আগে ঠিক ছিল, হঠাৎ পাইপ ফাটলো কি করে? এটাও প্রশ্ন থেকে গেল। অ্যাম্বুলেন্স যেন কোনোভাবে আসতে না পারে, রবির দল দুই দিক থেকে মিছিল নেমে রাস্তা ব্লক করে ফেললো। এই সুযোগে সায়নটা যদি ভালোই ভালোই দুনিয়া ছাড়লে, তাকে মেয়র হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। রাজনীতি এমনই, বিপদে শত্রু মরুক, ভোট আমার, আসন আমার, ক্ষমতা আমার। এর বিনিময়ে 2 মিনিট শোক পালন করব না হয়। দেশবাসীকে দেখাতে দুফুটোর জায়গায় আরো 4 ফোঁটা চোখের পানি ঝরবে। তবু মরুক, এটাই রাজনীতির চক্র বর্তমানে। এরপরের ঘটনাটুকু আরেকটা দুঃস্বপ্নের মতো কাটলো। হন্তদন্ত হয়ে শুদ্ধ এলো। 77 শীতল সায়নের অবস্থা দেখে পুরো ঘটনা বোঝা শেষ। পাইপ ফাটার কথাও জানে, তবে বসে থাকার সময় নেই। সে দ্রুত গিয়ে ভাইকে বুকে জড়িয়ে নিল। কোথায় ধরবে, সবখানে কোপানো নয়তো থ্যাতলানো। সে আর অপেক্ষা করলো না। সায়নকে কোলে তুলে নিয়ে গাড়ির অপেক্ষায় বসে থাকা সম্ভব না। তাকে যেতে দেখে শীতল উঠতে গেলে পুলিশ পথরোধ করলো। তাকে যেতে দেওয়া হবে না, এই কথা শুনে শুদ্ধ কিছু বলার আগে শীতল নিজে থেকে বলল, নিয়ে যান ভাইয়াকে, ভাইয়াকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসছি। একথা বলে হাঁটা ধরলো সামনের পথ দিয়ে। আজব মানুষ সরিয়ে তাকে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। তখন সারাফাত সাফওয়ান চৌধুরী হন্তদন্ত হয়ে ছুটে এলেন। গাড়ি রেখে হেঁটেই এসেছেন। রীতিমতো হাঁপাচ্ছেন সারাফাত চৌধুরী। শুদ্ধর সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে সায়নের দিকে তাকাচ্ছেন। চোখের পানিতে দুবার হোঁচট খেলেন। কেন জানি মুখ ফুটে একটা কথাও বের হচ্ছে না, তবে ভেতর থেকে কেউ যেন চিৎকার করে ডেকে যাচ্ছে, আব্বা, আব্বারে তাকা, কোথায় কষ্ট হচ্ছে? এই তো বাবা এসে গেছে, বাবাকে বল। ও বাপ, সায়ন, কলিজা আমার। সায়ন বরাবরই ওনার অবাধ্য ছেলে। বাবাকে বান দিয়ে ভালোবাসলেও ঘাড়তারামি করা ওর স্বভাব। সাধারণ কথাকে পেঁচিয়ে ওনাকে রাগানো তার অতি পছন্দের কাজ। ভালো কথা বললেও কখনো শোনে না, যেমন এখনো শুনছে না। যেখানে একজন মানুষের জীবন মরণের কথা, সেখানেও কিছু মানুষের বিবেক কাজ করে না। এই যেমন মিছিলের নাম করে যাওয়ার পথে দল বেঁধে রবির ছেলেরা দাঁড়িয়ে আছে, সরতেও বললেও সরছে না। সিগারেট টানছে, নতুবা নিজেরা নিজেরা হাসাহাসি করছে। পরিস্থিতি বুঝে পুলিশ এসে মিছিল ভঙ্গ করলো। কেউ ঝামেলা করতে এসে তাকে ধুলাই করা হলো। সায়নের ছেলেপুলেরা ভিজে পুড়ে কোনো মতো পানির পাইপ ঠিক করলো। শুদ্ধ ততক্ষণে অনেকটুকু পথ এগিয়ে এসেছে। আর একটু এসে দেখলো অ্যাম্বুলেন্স আসছে। তাকে দেখা মাত্রই চালক দ্রুত নেমে সায়নকে শোয়ানোর ব্যবস্থা করলো। শুদ্ধ ভাইকে শুয়ে সারাফাত আর সাফওয়ান চৌধুরীকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে দিল। সে আসছে না দেখে সারাফাত চৌধুরী অবাক হয়ে বলল, তুমি যাবে না? এদিকটা সামলে আসছি। একথা বলে চারুককে তাড়া দিলে অ্যাম্বুলেন্স ছেড়ে দিল। শুদ্ধর হাতের ইশারায় আজম সহ 5 জন বাইক করে অ্যাম্বুলেন্সের পেছনে ছুটলো। পুরো ঘটনা পরিকল্পিত, বুঝতে বাকি নেই তাদেরকে পাঠালো যাতে মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স থামাতে না পারে। ওরা যেতেই শুদ্ধ শতরূপাকে কল করে কথা বলতে বলতে ছুটলো শীতলের কাছে। অর্ক, হাসান আর স্যান্ডিকে হাসপাতালে পাঠালো। সিরাতকে কল করে বলল বাড়ির কেউ যেন এক ধাপ বাইরে বের না হয়। একটু পরে আজম নিজে গিয়ে তাদের হসপিটালে নিয়ে যাবে। চারদিকে বিপদ, এখন বুঝে শুনে চলতে হবে। শীতল তখন ওখানেই চুপ করে বসেছিল। মিছিলের ছেলেপেলেরা চলে যাওয়ায় রাস্তা ফাঁকা। এই সুযোগে কনকের লাশও নিয়ে যাওয়া হলো। পুলিশ অনড় হয়ে বসে থাকা শীতলের দিকে নজর রাখছিল। কেন জানি মায়া হচ্ছে মেয়েটাকে দেখে। মায়া লাগার মূল কারণ, ভাইয়ের জন্য সে মানুষ মেরে ফেলেছে। রঙের দুনিয়াতে কত কাহিনীর সাক্ষী হতে হয়, কত ঘটনা চোখে দেখতে হয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, অপরাধীকে নিয়ে যেতে হবে। পুলিশ শীতলকে হ্যান্ডকাপ পরাতে গেলে তখন ছুটতে ছুটতে শুদ্ধ এসে শীতলকে বুকে আগলে নিল।
ওর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরতে শীতলও আঁকড়ে ধরলো শুদ্ধকে। এই বুকটাই খুঁজছিল সে। শীতল স্থির, কাঁদছে না, কোথা কথাও বলছে না। তখন পুলিশটি এগিয়ে এলো। শুদ্ধ বলল, আমি বলছি ও পালানোর চেষ্টা করবে না। হ্যান্ডকাপ লাগানো লাগবে না প্লিজ। স্যার, এটা প্লিজ। আরেক পুলিশ ইশারায় পুলিশটি কথা বাড়ালো না। তাছাড়া অল্প বয়সী অপরাধীকে 18 বছরের নিচে কোনোভাবে হ্যান্ডকাপ পরানোর নিয়ম নেই। বরং এটি আইন বিরোধী কাজ। শীতলকেও এবার নিয়ে যেতে হবে। পুলিশটি তাড়া দিলে শুদ্ধ কান্নারত শীতল মুখ দুই হাতে আজলা ভরে নিল। তারপর শীতলের কপালে চুমু এঁকে বলল, কিচ্ছু হবে না, আমি আছি না। হুম। একথা বলে নিজের হাতে শীতলের মুখ মুছে দিল। মুছে লাভ হলো না, পরক্ষণে গাল ভিজে গেল। শুদ্ধ পুনরায় বুকে জড়িয়ে নিল। শীতলের কানে কানে নিচু হয়ে বলল, আমি সশরীরে না থাকলেও আমার হয়ে কেউ না কেউ থাকবে, ভয় নেই। এতটুকু বলে শীতলের বুক থেকে সরিয়ে পড়ল। ওনাদের সঙ্গে যাও, একটু পরে আমি আর ফুপি আসছি। বাবা, ভাইয়া, ভাইয়ার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। একথা বলে শীতলকে বোঝালেও আসলেই কি তাই? এরপর শীতলকে দাঁড় করিয়ে যেতে ইশারা করলো। শীতলের সম্মতি সূচক মাথা নাড়িয়ে এক ধাপ বাড়িয়েও দাঁড়িয়ে গেল। ঘুরে তাকালো শুদ্ধর দিকে। মানুষটাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হবে। তার প্রশস্ত বুকটা ছাড়া ঘুমাতে কষ্ট হবে। চোখের সামনে ভাসছে বোনের মুখ। সায়ানের কথা শুনে তার অবস্থা কি হবে ভাবলে কলিজা কেঁপে উঠছে। তবে শান্তির কথা হলো যে অমানুষ তার ভাইয়ের গলায় ছুরি ধরেছে, সেই মানুষটাকে সরিয়ে ফেলেছে। যদি না সরাতো, জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে উঠত। যা হয়েছে তা নিয়ে ভেবেও কাজ নেই। তবে সামনে যা হবে, ভয় পেলে বা কান্নাকাটি করলে তার সামনে দাঁড়ানো মানুষটা ভেঙে পড়বে। অথচ এই মানুষটার এখন অনেক দায়িত্ব, অনেক কাজ, তাকে এখন থাকতে হবে অবিচল। মনে মনে এই কথা ভেবে মিষ্টি হেসে সামনের পথে পা বাড়ালো। সে জানে না সামনে কি আছে, কি হবে, কি হতে পারে। তবে প্রতি ধাপে ধাপে দোয়া করে গেল যেন বোনের মুখের হাসিটুকু অক্ষত থাকে। সিতারার বুকের মালিক যেন মানিক যেন হাসি মুখে ফিরতে পারে। তাদের দুই ভাই বোনের খুনসুটিতে চৌধুরী নিবাসে যেন আবার চাঁদের হাট বসে। একথা ভাবতে ভাবতে সে পুলিশের গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিলে শীতল ঝাপসা হতে হতে অনেক দূর চলে গেল। তৈরি হলো দূরত্ব। একটা সময় চোখের আড়ালি হয়ে গেল। শুদ্ধ অনড় হয়ে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। যাকে এতদিন বুক পাজরে আগলে রেখেছিল, যার গায়ে আঁচ লাগার আগে নিজে ঢাল হয়ে দাঁড়াতো, আজ তাকে চোখের সামনে পুলিশের গাড়িতে উঠতে দেখেছে। যাকে চোখের আড়াল করে না, একা ছাড়ে না, বাড়ির কেউ কিছু বললে কথা শোনাতে ভোলে না, আজ তাকেই পুলিশের হাতে একা ছাড়তে হলো। আচ্ছা, তার কেমন লাগছে? বুকটা খুব বেশি পড়ছে? কি জানি, কিছু হবে একটা। আজ শুক্রবার, কর্মব্যস্ত মানুষের সাপ্তাহিক ছুটির দিন। রোজ ঝলমলে সুন্দর একটি সকাল। তবে সুন্দর শব্দটা বড়ই আপেক্ষিক। কারণ সব সুন্দর সবার জন্য সুন্দর হয়ে আসে না। এই যেমন শীতলের কথায় ধরা যাক, আজ তার সকালটা শুরু হয়েছে জেলখানার বন্দি দশায়। এখানে বাবা নেই, মা নেই, নেই পানপ্রিয় পুরুষটিও। অথচ গতকাল সকালটাও তার জন্য অন্যরকম ছিল। পরিবারের আদুরি মেয়ে হয়ে সবার আদরের সময়ও কাটিয়েছিল সে। অথচ আজকে তার অবস্থান ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। পরিস- আজকে তার অবস্থান ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। কে জানতো ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের বদলে বদলে যাবে জীবনের গতিপথ, ভেঙে যাবে স্বপ্ন। এখানে আসার পর থেকে কেন জানি তার মনে হচ্ছে জেলের দেয়ালগুলো তাকে দেখে উপহাস করে হাসছে, ফিসফিসিয়ে বিদ্রুপ করছে। শীতল নামটা বদলে দিয়ে খুনি নামে ডাকছে। সে অবশ্য তাতে লজ্জা কিংবা ভয় পাচ্ছে না, বরং ভালো লাগছে। কারণ সে জানে এ সমাজের মানুষের চোখে খুনি আসামি অপরাধী হলেও যা করেছে ভাইকে বাঁচাতে করেছে। বোনের মুখের হাসি টেকাতে করেছে। করেছে অনাগত অতিথির জন্য, করেছে একজন মায়ের জন্য যিনি কোলে বুকে করে তার সন্তানকে মানুষ করেছেন। করেছেন চৌধুরী বাড়ির সব জীবন্ত ফুলগুলোকে একই ডালে ফুটিয়ে রাখতে। সেখান থেকে একটা ফুলকে হারিয়ে ফেললে বাগানের সব সৌন্দর্য হারিয়ে যাবে। শূন্যতা গিলে খাবে বাকি ফুলগুলোকে। তাছাড়া নতুন অতিথিকেও জানানো দরকার, বাবা মানে বিশাল বটবৃক্ষ, সন্তানকে আপদ বিপদ থেকে রক্ষা করার জীবন্ত দেয়াল। শুধু এইটুকু বোঝানোর জন্য হলেও ভাইয়াকে যে বাঁচতেই হবে। সে অবশ্য জানেই না নতুন অতিথি আগমনের কথা। শুধু সেই না, বাড়ির কেউই জানে না। শীতল নিজেও জানতো না, যদি না পরশু রাতে বোনের কাছে শুতে যেত। শুদ্ধ না থাকলে কেন জানি ঘুম আসে না তার। একা শুলে আবোল তাবোল কিসব চিন্তা মাথায় ঘুরপাক খায়। চোখের সামনে নীল রঙা দুটো চোখ ভাসতে থাকে।
মনে হয় কেউ তাকে ফলো করছে, কেউ তাকিয়ে থেকে হাসছে। কেয়ারাকে মিস করে, তাদের স্মৃতিগুলো মনে পড়ে। নিজেকে খুব অপরাধী মনে হয়। শুদ্ধর বাইরে থাকলে বুকের ভেতরটা ভয়ে কুঁকড়ে থাকে। তার বয়স অল্প, তবে জীবনে যেসব সমস্যা পার করেছে, ভয়টা আজকাল জেগে বসেছে। এসব চিন্তা যখনই মাথায় ভর করে, তখনই মায়ের কাছে ছুটে চলে যায়, না হলে দেখে সায়ন আছে কিনা। যদি দেখে সায়ন নেই, তাহলে স্বর্ণের সঙ্গে ঘুমায়। স্বর্ণ তাকে কাছে টেনে গল্প করতে করতে ঘুম পাড়িয়ে দেয়। সেদিনও সে গিয়েছিল, কিন্তু রুমে ঢুকে দেখে স্বর্ণ ওয়াশরুম থেকে বের হচ্ছে, চোখে মুখে পানি দিয়ে এলেও কাহিল অবস্থা। তাকে দেখে স্বর্ণ হেসে শুতে মুখ মুছে পানি খেয়ে শীতলের গা ঘেঁষে শুলো। 3 বোন আগে এভাবেই শুয়ে কত গল্প করতো, শখ চলে যাওয়ায় একটু খারাপই হয়েছে। শীতল একবার ভাবলো শখকে ভিডিও কল করে গল্পের সঙ্গী করতে, কিন্তু অর্ক থাকলে খারাপ ভাববে, তাই সেই চিন্তা বাদ দিল। নড়ে চড়ে স্বর্ণের পেটের উপর এক পা তুলে দিল, আরাম করে শুলো। পাশের জনের পেটের উপর পা না দিলে তার ঘুম আসে না। বিয়ের প্রথম কদিন ঘুমের ঘোরে শুদ্ধর পেটের উপরে পা তুলে দিত। শুদ্ধ নামিয়ে দিলে আবার দিত, তাতে ভীষণ বিরক্ত হতো। এক পর্যায়ে বিরক্তির সুরে বলতো, না, এর জ্বালায় তো পারা গেল না। কোনো ভদ্র মেয়ে এভাবে ঘুমায়? সেও ঘুমের ঘোরে জবাব দিত, খ্যাচ খ্যাচ না করে ঘুমান, সকালে উঠে সালাম করে নেব। বেচারা তখন কিছু বলার ভাষা খুঁজে না পেয়ে চুপ করে থাকে। কয় মাসে অবশ্য তার অভ্যাস হয়ে গেছে, বরং এখন সে পা না দিলে নিজে টেনে নেয়। শীতল অভ্যাসবশত স্বর্ণর পিঠে পা দিলে স্বর্ণ নামিয়ে দিল। গল্প করতে করতে আবার পা দিলে আবার নামিয়ে দিল। এক পর্যায়ে সে ব্যাপারটা খেয়াল করে মুখ বেজার করে বলল, আপু, তুই বড় জায়ের মতো ব্যবহার করছিস কেন? একটু পা দিলে কি আর এমন হবে? একথা বলে পা দিতে গেলে স্বর্ণ পা ধরে নামিয়ে দিয়ে বলল, কার যেন বেবিদের গায়ের স্মেল পছন্দ? আমার। ওয়েট ওয়েট, এই আপু বেবি এলো কোথা থেকে? তার উপস্থিতি এখানে আছে বলেই তো আনা হলো। মানে কি? সামথিং সামথিং। একথা শুনে শীতল তড়াক করে উঠে বসলো। কিছু একটা আন্দাজ করে চোখ বড় বড় করে একবার স্বর্ণের মুখের দিকে তাকালো, তো একবার ওর পেটের দিকে। মূল ঘটনা ধরতে পেরে খুশির চোটে চিৎকার করতে গেলে স্বর্ণ মুখ চিপে ধরে ইশারায় না করলো। মৃদু হেসে বলল, চুপ বোন, চিৎকার করিস না, বাড়ির কেউ জানে না। শীতল স্বর্ণের মুখ ছেড়ে দিল। ছাড়া পেয়ে শীতল বোনকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়ে বলল, আমাকে অভিনন্দন জানাবে না? তুইও কনসিভ? আরে না, আমি তো খালামণি হব। আসলেই নাকি? তোমার হিটলার দেবর আগেই বলে দিয়েছে বাচ্চা কাচ্চা এখন না। তাকে যতটুকু চিনি, ভুল করেও ভুল করবে না সে। ভাগ্যে থাকলে আমাদের পরিকল্পনার বাইরেও অনেক কিছু ঘটে। তবে ভাইয়া যখন বারণ করেছে, তাহলে জেনে বুঝে করেছে। আগে পিরিয়ডের সমস্যা ছিল, এখনো আছে। হুম, ভাবছি আরেকবার ডাক্তারের কাছে যাব। আচ্ছা আপু, সুখবরের কথা ভাইয়া জানে? স্বর্ণ না বোধক মাথা নাড়লো, অর্থাৎ জানে না। কদিন যাবৎ শরীর বেশি খারাপ হয়, ইউরিন টেস্ট করেছিল, পজিটিভ দেখে বিশ্বাসই করতে পারেনি। পরে ব্লাড টেস্ট করে রিপোর্ট পেয়েছে আজ সন্ধ্যার পর। সায়ন আগে জানিয়েছে আজ রাতে ফিরবে না, আগামীকাল ফিরলে দুপুরে। আর ফোনে জানাতে ইচ্ছে করেনি। কিছু মুহূর্তের জন্য অপেক্ষা করাটা উত্তম। সত্যি বলতে তার মনে হয়েছে ফোনের থেকে মুখোমুখি দাঁড়িয়ে বলার আনন্দটুকু অন্যরকম। সে ফিরুক, ফেরা মাত্র সায়নের মুখোমুখি দাঁড়াবে, তারপর প্রেগনেন্সি কিট আর ব্লাড রিপোর্টটা হাতে ধরিয়ে দেবে। তারপর দেখার পালা শাহরিয়ার চৌধুরী কি করে, কিভাবে খবরটা নেয়। হয়তো কথা বলায় ভুলে যাবে, নয়তো খুশিতে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলবে। তার মানুষটা আবার একটু অন্যরকম। অন্যরকম বলতে দুঃখ পেলে হাসতে পারে, খুশির সময় কাঁদতে পারে। এসব নিয়ে কথা বলতে বলতে স্বর্ণ ঘুমিয়ে গেল, কিন্তু খুশির চোটে শীতলের চোখে ঘুমিয়ে এলো না। সে নিঃশব্দে উঠে স্বর্ণের গায়ে কাঁথা টেনে চারপাশটাও বালিশ দিয়ে ঘিরে দিল, যাতে বোন গড়িয়ে না পড়ে। এখন থেকে শুধু খুব সাবধানে থাকতে হবে। তারপর সে পা টিপে টিপে বেরিয়ে রান্নাঘরে গেল। নিজের খুশিটুকু উদযাপন করতে একটা মিষ্টি মুখে পড়েও আরেকটা হাতে নিয়ে উপরে এলো। শুদ্ধ রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। বাবু কি তার মতো হওয়ার সম্ভাবনা আছে? না হলেও সবাইকে বলবে তার মতনই হয়েছে। কথাটা হচ্ছে খবর শুদ্ধকে দিতে মন চাচ্ছে, কিন্তু সায়ন যখন জানে না, তখন আর কাউকে জানানো উচিত হবে না। আগে সায়ন ভাই জানুক, এরপর ঘটা করে সবাইকে জানাবে। তবে এই মুহূর্তে শুদ্ধকে একটু রাগানো যাক। এই কথা ভেবে সে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। মিটিমিটি হাসতে হাসতে শুদ্ধকে মেসেজ করলো, বাড়ি আসা হোক, এসে আমাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হোক। পাক্কা 20 মিনিট পর শুদ্ধ রিপ্লাই দিল, দেরি হবে। মেসেজ দেখে শীতলের রাগ হলো, পরক্ষণে খুশিতে গদগদ হয়ে টাইপ করলো, আমার না বেবিদের গায়ের স্মেল খুব ভালো লাগে, আপনার ভালো লাগে না? মেসেজ দেখে শুদ্ধ ভুরু কুচকে তাকিয়ে রইল, কিসের মধ্যে কি?
ব্যাঙাচি নিশ্চয়ই মুভি দেখছেন, অথবা হঠাৎ বেবির কথা এলো কোথা থেকে। তবে এখন বেবি টেবি না, এক বেবিকে পেলে বসে বড় করে বউ বানাতে প্রচুর ধকল গেছে তার। এখন সেই বেবির বেবি হলে জীবন শেষ। ঘরের বেবি আরো বুঝদার হোক, তার ঘুমানোর স্টাইলে ঠিক হোক, নয়তো এই রিস্ক নেওয়া যাবে না। দেখা যাবে বেবির পেটের উপর পা তুলে দিয়ে অবস্থা খারাপ করে ফেলবে। একথা ভেবে সে কিছু টাইপ করার আগে শীতল টাইপ করলো, মিস করছি, রাত অনেক হয়েছে, ভুলভাল বকে ব্রেনকে কনফিউজ না করে ঘুমিয়ে পড়। ঘুমাবো এক শর্তে। কি শর্ত? আদরের সুরে একবার বলুন, আই লাভ ইউ শীতল পাখি। ভালোবাসলে না হয় ভালোবাসি বলতাম। শুদ্ধর চালাকেই শীতল ধরতে পারলো না, বরং শুদ্ধকে পচাতে বলল, কেউ ভালোবাসে না, আবার আমার কিছু হলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে। বয়ে গেছে কারোর জন্য কাঁদতে। আমার চোখের পানি এত সস্তা না। বুঝলাম। এবার যা বলতে বললাম ফটাফট বলুন দেখি। মানুষ আছে। মানুষ থাকলে আমি কি করব? আমি কি মানুষকে বলেছি আমাকে আই লাভ ইউ বলতে? আপনাকে বলেছি। আপনি বলুন, নয়তো ঘুমানো দূর, মেসেজ করে খুব জ্বালাবো। আমিও। আমিও মানে? আমিও বাড়ি ফিরে জ্বালাবো। এরপর শীতল বেশ কয়েকটা মেসেজ করলেও সিন হলো না, রিপ্লাই হলো না। তবে একটু হলেও জ্বালাতে পেরে শান্তি নিয়ে ঘুমিয়েছিল। ওই মানুষটাকে জ্বালানোয় যা শান্তি, তা অন্য কিছুতে নেই। সেসব কথা স্মরণ করে দেয়ালে মাথা ঠেকালো শীতল। উঁচুতে থাকা জানালার শিক দিয়ে যতটুকু আলো আসছে তাতে বুঝলো সকাল হয়েছে। রাতের অন্ধকারকে সূর্যের আলো গোঘার্সে গিলে রেখেছে এখন দিনের রাজত্ব। অথচ তার জীবনে ঘুটঘুটে অন্ধকার পাকাপোক্তভাবে গেড়ে বসেছে। সে জানে না এই অন্ধকার আর কখনো কাটবে না কি না, আর কখনো স্বাভাবিকভাবে চলতে পারবে কিনা, সমাজের মানুষ তাকে সহজভাবে মেনে নিবে কিনা। গতকাল রাতে শতরূপা চৌধুরী অনেক কাঠ পুড়িয়েও তার জামিন করাতে পারেনি, ফলে রাতটুকু এখানেই কাটাতে হয়েছে। আজকে দুপুরে নাকি তাকে আদালতে তোলা হবে। সে অবশ্য জানতো ছুটির দিন আদালত পুরোপুরি বন্ধ থাকে, কিন্তু গত রাতে জানলো শুক্র, শনিবার বা সরকারি ছুটির দিন হলেও বিচারিক কার্যক্রম বন্ধ থাকে না, বরং এই কাজের জন্য প্রতি জেলায় একজন ডিউটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকেন। পুলিশ আসামিকে সেই বিচারকের বাসভবনে অথবা আদালতের বিশেষ চেম্বারে হাজির করেন। সেই বিচারক তখন আসামির অপরাধ অনুযায়ী প্রাপ্ত বয়স্ক হলে হাজতে, আর 18 বছরের কম হলে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। তার ক্ষেত্রেও সেটাই করা হবে। এসব ভেবে চোখ বন্ধ করতেই শুদ্ধর মুখটা চোখের সামনে ভেসে উঠল। কালকে সায়নকে হসপিটালে পৌঁছানোর পর সারাফাতার সাফওয়ান চৌধুরী আজমের থেকে পুরো ঘটনা জেনেছেন। ওনারা প্রথমে ভেবেছিলেন এটা বিরোধী দলের কাজ। রাজনীতিতে যে দুদিন পর পর এমন কোপাকুপি হয়, সেটাও জানেন। এমন কতদিন সায়ন আহত হয়ে ফিরে, এর জন্যই তো ছেলেকে বারণ করেন, কিন্তু সে শোনার ছেলে না। কিন্তু মূল ঘটনা জানার পর যখন জানলেন এখানে শীতলের নাম জড়িয়ে গেছে, শুধু জড়ায়নি, সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে থানায়। একথা শুনে উনি হতভম্ব হয়ে কয়েক পল তাকিয়েছিলেন। উনি কল্পনাও করতে পারেননি শীতল এমন কিছু ঘটাতে পারে। গতদিন শুদ্ধ আহত সায়নকে কোলে তুলে উঠে দাঁড়াতেই ওনারা পেছনে ছিলেন। পিছনে বসা শীতলকে নজরে আসেনি। আসতো যদি সেলের রক্তাক্ত অবস্থা দেখে নিজেরাও ঠিক থাকতো, পাগল পাগল হয়ে ছেলেকে না নিয়ে ছুটতেন। আরেকটা কলিজার টুকরো যে সেখানে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু যখন শুনলেন সায়নকে ওটিতে ঢুকিয়ে সাফওয়ান চৌধুরী আজম সহ শুদ্ধর ফ্রেন্ডদেরকে ওখানে রেখে সারাফাত চৌধুরী ছুটলেন শীতলের কাছে। ওদিকে টিভিতে ব্রেকিং নিউজ চলছে এই ঘটনা। শাহাদাত চৌধুরী মিটিং এ ছিলেন। যখন ওই ঘটনা শুনলেন কলের পর কল দিতে থাকলেন। মেয়ের অবস্থা জেনে পাগলের মতো করতে লাগলেন। সারাফাত চৌধুরী ভাইকে কোনো মতো বুঝিয়ে বুঝ দিলেও নিজে সারা রাস্তা কাঁদতে কাঁদতে থানায় পৌঁছেছেন। গিয়ে দেখেন শীতল ব্রেঞ্চের উপর বসে আছে যেন কাঠের পুতুল। মেয়েটার অবস্থা দেখে বুক কেঁপে উঠল। উনি মায়াভরা কণ্ঠে একবার ডাকলেন, মা, আমার আম্মা। পরিচিত কণ্ঠ শুনে শীতল চোখ তুলে তাকালো। বড় আব্বুকে দেখে ঠোঁট দুটো কেঁপে উঠল। একটা শব্দ মুখ দিয়ে বের হওয়ার আগেই চোখ দিয়ে অঝরে অশ্রু গড়াতে লাগলো। একলা একা এখানে খুব অসহায় লাগছিল। জীবনে কখনো এতটা অসহায় লাগেনি। লাগবে কিভাবে? তাকে কখনো একা ছেড়েছে নাকি কেউ? আর না কখনো থানায় আসা হয়েছে। উনি দ্রুত গিয়ে শীতলকে বুকে জড়িয়ে নিলেন। মমতা মাখা হাত মাথায় রেখে বললেন, ভয় নেই মা, এই যে আমি এসে গেছি। তোমার ফুপিও এক্ষুনি চলে আসবে মা, একটু পরেই আমরা বাড়ি ফিরে যাব। শীতল ছোট, বয়স কম, তবে একেবারে অবুঝ নয়। সে জানে বড় আব্বু বুঝাতে এসব বলছে। কোনো খুনি গ্রেপ্তার হলে তাকে সাথে সাথে ছাড়া পায় না। তবে এ নিয়ে কিছু বলল না, বড় আব্বুর কাঁধে মাথা রেখে বসে রইল।
মাথার ভিতর কি সব চিন্তা ঘুরঘুর করছে। বাবা কি জেনেছে তার কথা? মা কি করছে? খবর শোনার পর ঠিক আছেন তো? আর আপুর কি খবর? সে যখন একা একা এইসব ভাবছিল তখন শুদ্ধ আর শতরূপা এলো। পুলিশের সঙ্গে অনেকক্ষণ ধরে কি সব কথা বলল। ধারণা মতে তাকে আদালতে তোলা হবে, এক কথায় বলেছে পুলিশ। কনক যদি মারা না যেত কিংবা নির্বাচনে না দাঁড়াতো তাহলে রিস্ক নিয়ে হলেও শীতলকে ছাড়তো, কিন্তু যা ঘটেছে তাকে ছাড়া মানে হাজারটা প্রশ্নের মুখে পড়া। তার উপর মরার উপর ফাড়ার ঘায়ের মতো পেছনে পড়েছে মিডিয়া। সাংবাদিকরা ছো পেতে আছে কখন শীতলকে বের করা হবে আর প্রশ্ন করা হবে। ঠিক এ কারণেই স্বয়ং শাহাদাত চৌধুরী কথা না বললেও ওনাকে সরি বলতে হয়েছে। কেননা বিরোধী দল নজর রাখছে জল ঘোলা করার জন্য। এসব ছাপিয়ে ছড়াল এসব ছাপিয়ে ছাড়লে ওনাদের চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। এভাবে আরো কিছুক্ষণ আলোচনা চালালেও কাজ হলো না। এদিকে রাত বাড়ছে দেখে একটা সময় তাদেরকে চলে যেতে বলা হলো। শীতল চুপ করে বসেছিল। তার কিছু বলার নেই, চাওয়ার নেই, আবদারও নেই। এখন কান্নাকাটি করা বোকামি ছাড়া কিছুই হবে না। শতরূপা শীতলের মনের অবস্থা বুঝে বুকে টেনে কপালে চুমু খেলেন। কত কি বলে অভয় দিলেন। ডাক্তার নাকি বলেছে সায়ন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সেসব বললেন। শীতলও বুঝলো ফুপি তার মানসিক চাপ কমানোর জন্য এসব বলছেন। শীতলের পোশাক বদলানোর দরকার দেখে শুদ্ধ রানা ড্রেসটা পরল শীতল। তবে তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারলো না, মুখেই নিল না। তাকে খাওয়াতে গিয়ে সারাপত চৌধুরী ঝরঝর করে কেঁদে ফেললেন। আর সে নির্লিপ্ত দৃষ্টিতে শুদ্ধর মুখপানে তাকিয়েছিল। জামিন না হওয়াতে কেন জানি মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। চোখ জোড়া লাল লাগছিল। যাওয়ার সময় মায়া নিয়ে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল। এক ধাপ এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ছিল। কথা বলতে পারছিল না, কণ্ঠস্বর কাঁপছিল। অবস্থা বুঝে সারাপত চৌধুরী সামনে এগিয়ে গেলেন। সুযোগ পেয়ে শীতল শুধু এতটুকুই বলল, ফাঁসিতে ঝুলে গেলে গেলাম, আফসোস রাখেন না। যে একবার মৃত্যুর চোখে চোখ রেখেছে তাকে ফাঁসির দড়ি আর কি ভয় দেখাবে। এতটুকু বলতে না বলতে একজন মহিলা পুলিশ এসে তাকে নিয়ে চলে গেল। শুদ্ধ দেখলো নিয়ে যাওয়া, সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। যা ঘটেছে যত কষ্টই হোক মানতেই হবে। এখন শুধু দেখার পালা তার ভাগ্য তাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। ওদিকে সময়ের সাথে সাথে সায়নের অবস্থা অবনতি হচ্ছে। তার পুরো শরীর কোপানো, রড দিয়ে মারার কারণে হাড়ে ফাটল ধরেছে। দুই হাঁটুর যা অবস্থা, সহজে উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছে। ধারালো ছুরি বসানোর ফলে গলার চামড়া কেটে তার শ্বাসনলী একদম কাছে থেমেছে। আর এক চুল পরিমাণ নড়চড় হলে এফোর ওফোর হয়ে যেত প্রধান ধমনী। শুদ্ধরা থানা থেকে বেরিয়ে আবার ছুটেছে হসপিটালে। ব্যাগ ব্যাগ রক্ত লাগছে। অর্ক, স্যান্ডি, হাসান, কামরান যখন যা লাগছে ছুটে গিয়ে নিয়ে আসছে। আজম চৌধুরী বাড়ি গিয়ে বাড়ির মেয়েদের এনেছে। সিতারা স্বর্ণের কাঁধে মাথা রেখে নিশ্চুপ হয়ে বসে আছে। স্বর্ণের মাঝে কোনো হেলদোল নেই। সে শুধু এক মনে ওটির লাল লাইটের দিকে তাকিয়ে আছে। সে জানে রাজনীতিতে এসব হয়, হবেই। তার বেহায়া পুরুষটা তাকে বারবার বুঝিয়েছে রাজনীতিতে এসব স্বাভাবিক। কখনো যদি আহত হয় ভুলেও যেন মরা কান্না না করে। সেও মেনে নিয়েছিল তার কথা, তবে বলেও দিয়েছিল মার খাক, অসুস্থ হোক, তবে একবারে পালানোর চেষ্টা যেন না করে। সে মানতে পারবে না, একদমই পারবে না। কারণ মাত্রই এই কয়েক মাসের সংসারে মন ভরেনি। তার আরো সময় লাগবে, আরো ভালোবাসা লাগবে, আরো আদর লাগবে। সর্বোপরি সর্বদা তাকে পাশে লাগবে। সে কি ভেবেছে যে সে আসছে তার সব দায়িত্ব তাকে চাপিয়ে দিয়ে লেজ গুটিয়ে পালিয়ে যাবে? এত সোজা? মানবে না, কোনোভাবেই মানবে না। তাকে জানতে হবে তাদের মাঝেও আরেকজন আসতে চলেছে। ওই উন্মাদ পুরুষটাকে কেউ বাবা টাকার জন্য চলে এসেছে। অনাগত পান্টার কোনো দোষ নেই। তবে সে কেন বাবাকে পাবে না? কেন তার আগমনের কথা জানার আগেই কেউ পালিয়ে যাওয়ার পায়তারা এঁটেছে? বেহায়ার মতো করে ঠিকই বলতো, জানরে শুদ্ধ আমার আগে বাসুর ছেড়েছে, আমি ওর আগে বাবা হব। এবার গোহারান হারাবো ওকে। মিলিয়ে নিস। সেটাই হচ্ছে। তবে পালানোর তারা কিসের? এসব না হয় বাদই থাকলো, কিন্তু তাদের কলিজার টুকরো বোনটা, চৌধুরী বাড়ির তোতা পাখিটা, সে তো খুনের দায় ঘাড়ে চাপিয়ে নিয়েছে। পবিত্র দুই হাতে রক্তের দাগ লাগিয়েছে, তার কি হবে? বোনের কষ্ট সার্থক করতে হবে না? এসব ভেবে স্বর্ণ উঠে দাঁড়ালো। সারাদিনে বেশ কয়েকবার বমি করেছে। এখনো পেটের মধ্যে গুলিয়ে যাচ্ছে। সে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। পেটে কিছু নেই, খালি পেটে বমি করতে ভীষণ কষ্ট হচ্ছিল। মাথাটাও ঘুরছে। স্বর্ণ বেসিন ধরে নিজেকে সামলে নিল। বেশ কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে চোখে মুখে পানি দিয়ে বের হলো। বের হতেই দেখে শুদ্ধ একটু দূরে দাঁড়িয়ে আছে। তখনও থরথর করে কাঁপছে সে। প্রেশার কি একেবারে নেমে গেল নাকি? মনে হচ্ছে কেন এমন হচ্ছে কেন?
সে বরাবরই শক্ত ধাঁচের, সহজে কষ্ট পায় না। তবে আজকে কেন উল্টো কিছু হচ্ছে, কেন দম আটকে আসছে? যখন দেয়াল ধরে এসব ভাবছিল, হঠাৎ অনুভব করলো কেউ তাকে স্নেহ মাখা স্পর্শে আগলে নিয়েছে। নিভু নিভু চোখে শুদ্ধকে দেখে হাল ছেড়ে দিল। শুদ্ধ সযত্নে বুকে আগলে নিল বোনকে, শখের থেকে কম ভালোবাসে না স্বর্ণকে। তারপর শক্ত মেয়েটার কি হলো কে জানে, এতদিন যা করেনি আচমকা সেটাই করে বসলো। সে শুদ্ধর হাতটা কপালে ঠেকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। তবে এ কান্নার শব্দ না হলেও সেকেন্ডের মধ্যে শুদ্ধর হাত ভিজে গেল। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তখন শুদ্ধ নরম সুরে বলল, এই ঘটনা কি নতুন? এর আগেও কতবার আহত হয়েছে, আবার সুস্থ হয়ে উঠেছে। এবারও হবে ইনশাআল্লাহ। জবাবে স্বর্ণ অস্পষ্ট শুধু এইটুকুই বলল, তাকে যেতে বলো, থেকে যেতে বলো ভাইয়া, দ্রুত ফিরতে বলো। তাকে কিছু বলার আছে আমার, তার অনেক কিছু জানার আছে। এটুকু বলতে বলতেই স্বর্ণ জ্ঞান হারালো। স্বর্ণের অবস্থা দেখে আরেকটা কেবিন নিয়ে স্বর্ণকে শুয়ে ডাক্তার ডাকা হলো। প্রেশার মেপে একেবারে লো দেখে স্যালাইন দেওয়া হলো। শুদ্ধ সিরাতকে স্বর্ণর কাছে বসিয়ে রেখে ওটির সামনে গিয়ে দেখে কান্নাকাটি বেঁধে গেছে। ডাক্তার নার্সরা ছুটাছুটি করছে। সায়নের অবস্থা আরো খারাপ। ডাক্তার অভিভাবকদের ডাকলে শুদ্ধ নিজেই গেল ডাক্তারের চেম্বারে। কারণ শারাফাত চৌধুরীর প্রেশার বেড়ে গেছে অলরেডি। দরদর করে ঘামছেন। ওনাকে টানাটানি করা আর ঠিক হবে না। শুদ্ধ ডাক্তারের সঙ্গে কথা বলতে গেলে ডাক্তার বললেন, ইয়াং ম্যান, মনকে শক্ত করো। স্যার ভনিতা না করে যা বলার সরাসরি বলুন প্লিজ। পেশেন্ট ধীরে ধীরে রেসপন্ড করা ছেড়ে দিচ্ছে। সরি টু সে, পেশেন্টের অবস্থা দেখে এইটুকুই বলতে পারি সে রিকভারি করবে না। নিজেদের মনকে শক্ত করো। বাইরের দেশে আয়না থাকলে পৃথিবীর যে প্রান্তেই ভাইকে নিয়ে যাও, কাজ হবে না। তবে আমি বলবো তাকে নিয়ে আর টানা হেঁচড়া না করাই ভালো। শুধু আরো কিছু নিয়ে আলোচনা করে বেরিয়ে এলো। তবে কাউকেই এ ব্যাপারে কিছু বলল না। নিজের মধ্যে সঙ্গোপনে এটাও চাপিয়ে রাখলো। রাতটুকু সেভাবেই কাটলো। সকালবেলা শুদ্ধ মেয়েদেরকে বাড়ি পাঠিয়ে দিল। হসপিটালে শুধু অর্ক, আজম আর শুদ্ধ থাকলো। ঘন্টাখানিক পর কামরান, হাসান আর স্যান্ডি আসলে অর্ককে জোর করে পাঠানো হলো। তবে আজম আর শুদ্ধ এক চুলও নড়ল না। দুজনেই ঠাই সেখানেই দাঁড়িয়ে রইলো। আজ দুপুরে শীতলকে আদালতে তোলা হবে, শুদ্ধকে যেতে হবে, তাই বারবার সবাইকে সাবধানে থাকতে বলে দূর থেকে একবার ভাইকে দেখে বাড়ির পথে রওনা হলো। তার গায়ে এখনো ভাইয়ের রক্তমাখা টি শার্ট। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ছুটবে শীতলের কাছে। আজ সঙ্গে গাড়ি বা বাইক না থাকায় সিএনজি করে এলো। সায়নের পার্টি অফিসের সামনে ছেলেগুলোকে জটলা করে বসে থাকতে দেখে নামলো। এ ছেলেগুলোকে কিছু বলা দরকার। তাকে দেখে ছেলেগুলোই দাঁড়িয়ে গেল। মলিন মুখে সালাম দিল। শুদ্ধ ঠোঁটে মলিন হাসি হেঁটে সালামের জবাব দিয়ে সবার উদ্দেশ্যে বলল, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালে নাস্তা করেছিলে তোমরা? না ভাই। বলো কি, এখন বাজে 11:30। একথা বলে ওয়ালেট থেকে টাকা বের করে একজনের হাতে দিয়ে বলল, সবাই মিলে নাস্তা করে নিতে। তারপর বলল, নাস্তা করে গায়ে জোর বাড়াও, জরুরি কাজ সারতে হবে তো নাকি? কি কাজ ভাই? পরে বলবো। তবে যে কাজ দিব করতে পারলে জন প্রতি একটা করে টাকিলা। আদার্স অপশন আছে। আমরা প্রস্তুত ভাই। শুদ্ধ মৃদু হাসলো। তারপর সময় দেখে তাদেরকেও সাবধান থাকতে বলে রাস্তা পার হলো। রাস্তার ওপাশে রবি একটা ঘর তুলেছে, সেটা বর্তমানে তার অফিস। রবির আপাতত কোনো প্রতিদ্বন্দ্বী নেই দেখে তার মুখের হাসি সরছেই না। কনক 3 হাত মাটির নিচে, আর সায়নের যা অবস্থা, আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জানাজায় শরিক হতে হবে। এ কনকটা এমন দুষ্টু, সায়নকে জবাই করতে নাকি গলায় ছুরি চালিয়েছে। সায়ন আগে যেমন অন্যর গলায় ছুরি চালাতো, ঠিক সেভাবে। ভালোই হয়েছে সব আপদগুলো একসাথে বিদায় হয়েছে। এই খুশিতে সায়নের পার্টি অফিস ভাঙার প্ল্যান করে ফেলেছে। কিন্তু সায়নের দলের ছেলেরা ওখান থেকে এক ধাপ সরছে না। আজম নেই এই সুযোগকে ভেঙে ফেলার। এসব নিয়ে আলোচনা করতে করতে খেয়াল করলো শুদ্ধ হেঁটে কোথাও থেকে ফিরছে। থানার পুলিশের থেকে জেনেছে শীতলের জামিন হয়নি, আজ আদালতে তুলবে। একথা শুনে তো তাদের খুশি দ্বিগুণ হয়ে। মেয়েটাকে আলাভোলা ভাবতো, কিন্তু যেই খেল দেখালো তাতে তার লাভও হয়েছে। তবে এখন একটু মজা নেওয়া যায়। বিপদে পড়া শত্রুকে এমন হাবুডুবু খেতে দেখে কার না ভালো লাগে। নিজেরা নিজেরা এসব নিয়ে আলোচনা করে শুদ্ধকে শুনিয়ে শীতলকে ইঙ্গিত করে সাউন্ড বক্সে গান ছেড়ে দিল। রবির দলের ছেলেপুলেরা নিজেরাও গলা মিলিয়ে গাইতে শুরু করলো। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। কোমরের দোলায় নাকি সাগরেরই ঢেউ, দেখেছিস নাকি ওরে তোদের মাঝে কেউ? চল যাই বাংলা সিনেমা দেখি, সিনেমার নাম নাকি পরাণ পাখি। শুদ্ধ দাঁড়িয়ে গেল। বুঝতে বাকি রইল না রবির খোঁচাটা। তবে পেছনে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না। সব হিসাব পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। শুধু খারাপ পরিস্থিতি সামলে উঠুক।
তারপর না হয় বাংলা সিনেমা দেখার মজা রাজকীয়ভাবে সেলিব্রেট করা যাবে। দুপুর 2টা 30 মিনিট, জুম্মার নামাজ শেষ। শীতলের বয়স যেহেতু কম, তাই তাকে সরাসরি আনা হয়েছে শিশু আদালতে, যেটা সাধারণ আদালতের চেয়ে সম্পূর্ণ আলাদা। এখানকার পরিবেশ এমন ভাবে তৈরি করা যাতে শিশু কিংবা কিশোর ঘাবড়ে না যায়, ভয়ে নিজেকে অপরাধী অনুভব না করে। তাতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে। মূলত তাদের কথা চিন্তা করে এভাবে সাজানো। শীতল এসে দোতলার করিডোরে রাখা একটা ব্রেঞ্চের উপর বসে আছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তা রাস্তার চূড়ার গাছের একটি ডালে। সেই গাছে একটি কাকের বাসা দেখা যাচ্ছে, বাসায় দুটো ছানা। একটু পর পর একটি কাক এসে বাচ্চাদের মুখ দিয়ে আহার করাতে লাগলো। কিছু একটা মুখে দিয়ে দিয়ে নিয়ে দুটো ছানার মুখে দিচ্ছে। বাচ্চা দুটো খাচ্ছে, নিচু স্বরে ডাকছে, নিচ স্বরে। তখন আরেকটা কাক এসে মুখে করে আরেকটা ফল বাসায় রেখে চলে গেল। এই কাকটি কি ছানাদের বাবা? মা খাওয়াচ্ছে, বাচ্চারা খাচ্ছে, আর বাবা খাবার জোগান দিচ্ছে। দৃশ্যটুকু দেখে শীতলের বুকের ভেতরটা হু হু করে উঠল। চোখের কোণা আপনা আপনি ভিজে উঠল। সে ঝটপট মুখ ফিরিয়ে নিল। বাবা মায়েরা বোধহয় এমনই হয়, সন্তান যেমনই হোক বুকে আগলে রাখার ক্ষমতা শুধুমাত্র বাবা মায়েরই আছে। বলতে লজ্জা নেই, সেও ভীষণ মিস করছে বাবা মাকে, তার পরিবারকে। ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর গুটিয়ে যেতে। কিন্তু মা আসেনি কেন জানে না। সে আশেপাশের আরেকবার খুঁজেও পেল না। তার মা এতটাও পাষাণ না। যতই মারুক বুকুক গালি দিক, পরে ঠিক আগলে নেয়। তবে কি তার মা মুখ ফিরিয়ে নিল, নাকি অন্য কিছু? বোন ঠিক আছে তো? এসব ভেবে শীতল ভেতর ভেতর অস্থির হলেও কোনো জবাব পেল না। তবে জানতে হলে শতরূপা কিংবা শুদ্ধর সাথে আগে কথা বলতে হবে। সে আসার আগে শুদ্ধ আর শতরূপা এসেছে এখানে। চোখাচোখি হলেও কথা হয়নি তাদের সাথে। আদালত চত্বরের এক কোণে তারা নিচু স্বরে কি নিয়ে যেন আলোচনা করছে। দুজন উকিল কাগজ খুলে কি সব যেন দেখাচ্ছে। সে অবশ্য এই মুহূর্তে একজনের অপেক্ষায় পথ চেয়ে আছে। সেটা হলো তার বাবা। বাবার সাথে তার কথা হয়নি। বাবা এই ঘটনা কি শুনেছে? শুনলে আসছে না কেন? শীতল যখন মনে মনে এসব ভাবছিল, তখন দূর থেকে শুদ্ধ একবার শীতলের দিকে একবার না, বারবার তাকিয়ে নজর রাখছিল। শীতলের অস্থির ভাব খুব ভালোভাবে তার নজর পড়ছিল। উকিলের সাথে কথা সেরে গেল দায়িত্বরত এসআই এর দিকে। ওনাকে কিছু বলায় শীতলের দিকে একবার তাকিয়ে কেবল মিথুনা মাথা নাড়ালেন। মাথা নাড়ানো মানে শীতলের সঙ্গে আলাদাভাবে কথা সেরে নিতে পারে। অনুমতি পেয়ে শুদ্ধ ধীর পায়ে শীতলের কাছে এলো। ব্রেঞ্চে বসা পিয়সের পাশে নিজেও বসলো। শুকনো মুখটার দিকে কেবল তাকিয়ে নরম সুরে সালাম দিল। আসসালামু আলাইকুম মিসেস সোয়াইব, কেমন আছেন? শীতল কয়েক পল প্রিয় মুখটার দিকে তাকিয়ে সালামের জবাব দিল। তবে বলা হলো না কেমন আছে। শুদ্ধ নির্ঘুম চোখ দেখে নরম সুরে প্রশ্ন করলো, দুপুরে খেয়েছেন? হুম। ভাইয়া কেমন আছে? ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলতে বলতে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে একবার চারপাশ দেখে নিল। যদিও পুলিশের অনুমতি নেওয়া আছে, তবে সময় খুব অল্প। সে ফোন কান থেকে নামিয়ে খুব নিচু স্বরে বলল, কথা বলো। শীতল কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরলো। ওপাশ থেকে একটা খুব পরিচিত মমতা মাখা কণ্ঠস্বর ভেসে এলো, শীতল, আম্মু আমার? বাবার কণ্ঠ শোনা মাত্রই পাথর হয়ে থাকা বুকের ভেতর আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। দাঁত দিয়ে ঠোঁট চেপে কোনো মতে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করলো। ধরা গলায় অনেক কষ্টে উচ্চারণ করলো, বাবা। শাহাদাত চৌধুরী কান থেকে ফোন সরিয়ে পরপর ঢোক গিললেন। ভেজা চোখ দুটো দুই আঙ্গুলের সাহায্যে চেপে ধরে বললেন, কাঁদে না মা? তুমি না আমার সাহসী মেয়ে? আমি তো জানি আমার আম্মাজান সহজে ভেঙে পড়ে না। আমি সব সময় তোমার পাশে আছি মা। কখনো ভাববে না তুমি একা। পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিলেও বাবা সব সময় তোমার সঙ্গে আছে। তুমি যা করেছো সেটা করার কলিজা সবার থাকে না। জীবনে বাঁচতে গেলে কত রকম পরীক্ষা দিতে হয়। ধরে নাও এটাও একটা পরীক্ষা। সব পরীক্ষার ভালো ফল পেতে আগে ধৈর্য ধরতে হয়। তুমি ধৈর্য ধরো মা, খবরদার ভেঙে পড়বে না। ভিতুরা যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করার আগে হার মেনে নেয়। জীবন হচ্ছে তেমনই যুদ্ধক্ষেত্র। তুমি হচ্ছে একজন বীর সৈনিক। সত্য হচ্ছে তোমার অস্ত্র। বীর, অটল অনল থেকো। সত্য তোমার কাছে মাথা নোয়াবে, সব বিপদ কেটে যাবে। এইটুকু মনে রাখবে। আই এম প্রাউড অফ ইউ মা, রিয়েলি প্রাউড অফ ইউ। বাবার কথাগুলো শীতলের মনে ম্যাজিকের মতো কাজ করলো, সাহস জোগালো। টিভিতে দেখা আদালত আর আদালতে এসে বসা থাকা দুটো ভিন্ন জিনিস, ভিন্ন অভিজ্ঞতা। সে ফোনটা একটু শক্ত করে ধরে কম্পিত স্বরে ফিসফিসিয়ে বলল, বাবা এসো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। আসবো মা, আগামীকালই দেশে ফিরবো আমি। তুমি ভয় পেও না, ভয় পাবে না। আমার মেয়ে ভয় পেয়ে গুটিয়ে গেলে এটা আমার জন্য মেনে নেওয়া কষ্টকর হবে।
বাবা আছি, সব সময় তোমার পাশে আছি মা। সময় যেহেতু কম, তাই শাহাদাত চৌধুরী দ্রুত কথা শেষ করলেন। শীতল শুদ্ধকে ফোনটা ফিরিয়ে দিল। শুদ্ধ শীতলকে উঠিয়ে পিলারের পেছনে দাঁড়ালো। দায়িত্বরত পুলিশ দেখেও কিছু বলল না, বরং বুঝলো কিছু, তাই দৃষ্টি সরিয়ে নিল। শুদ্ধ শীতলকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু এঁকে বলল, চোখে পানি কেন? বলছি না, যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয় নেই। শীতলের চোখের কোনা বেয়ে অঝরে জল গড়িয়ে গেল। কেঁপে উঠল ওষ্ঠজোড়া, ভেজা সুরে বলল, খাননি কেন আপনি? কি ভেবেছেন আপনার মিথ্যা আমি ধরতে পারবো না? শুদ্ধ মৃদু হাসলো, যত্ন করে চোখ জোড়া মুছে দিল। কি করে বোঝাবে যে গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না? সম্ভবই না। সে প্রসঙ্গ চেঞ্জ করতে বলল, গিয়ে খাবো। এবার আমি কিছু কথা বলি ম্যাম, একটু মন দিয়ে শুনুন। হোম, এখানে আমাদেরকে ভেতরে যেতে হবে। ভেতরে একজন ম্যাজিস্ট্রেট থাকবে, ওনাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। মনে করবে স্কুল কলেজে যেমন বড় স্যাররা মৌখিক পরীক্ষা নেন, এটাও তেমনই একটি পরীক্ষা। তাড়াহুড়োর দরকার নেই, ধীরে ধীরে কথা বলবে। ভয় লাগলে বুক ভরে একটা লম্বা শ্বাস নেবে। এইটুকু বলে শুদ্ধ থামলো। শীতলের চুলগুলো একটু গুছিয়ে দিয়ে আবার বলল, সত্যি বলতে ভয় নেই, সত্যি বললে মানুষের বুক কাঁপে না। শুধু মনে রেখো, তুমি যা করেছো তোমার ভাইকে বাঁচানোর জন্যই করেছো। উনি যা জিজ্ঞেস করবে এক কথায় উত্তর দেবে। বেশি কথা বললে মানুষ খেই হারিয়ে ফেলে। ওখানে নানান প্রশ্ন উঠবে, এমনও হতে পারে আমাকে নিয়েও কথা উঠতে পারে, আমাদের বিয়ে নিয়েও কথা হতে পারে। চুপ করে শুনবে, যেটাই বলুক রেগে তর্ক করা যাবে না। সব জায়গায় রাত জেদ দেখাতে নেই। আর হ্যাঁ, ওখানে গিয়ে ভুলেও কাঁদবে না। আবেগ নিজের একান্ত ব্যক্তিগত, এটা সবাইকে দেখাতে নেই। দেখালে দুর্বল ভাববে। যা বলবে বিনয়ের সাথে মাথা উঁচু করে দৃঢ় স্বরে বলবে। তাহলে উনি ভাববে যা বলছো সত্যি বলছো। সত্যের স্বর সবসময় উঁচু হয়। আপনি থাকবেন না? থাকবো। শুধু আমি না, আমাদের পুরো পরিবার তোমার সাথে আছে। স্বর্ণ একটু অসুস্থ, আম্মুর প্রেশার বেড়েছে, তাই মেজমা ছোট মাকে বাড়িতে রেখে এসেছি। বাবা আর মেজো চাচু হাসপাতালে, তাই আসতে পারেনি। অর্করা বারবার ফোন করে খোঁজ নিচ্ছে। আজম তোমার জন্য দোয়া পাঠিয়েছে। ওরা সশরীরে আসতে পারছে না কারণ এখানে বেশি মানুষ অ্যালাউ করবে না। তারা কেন আসেনি এটাও ভেবে ভুলেও কষ্ট পেও না। শুদ্ধ নিজের কথাগুলো শেষ করে শীতলের ঘামাত্ম মুখটা মুছে দিল। মাথার ওড়না টেনে দিতে পুলিশের গলা খাকারি দিয়ে বুঝলো সময় শেষ। শুদ্ধ পুলিশ সদস্যের ইশারায় শীতলকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কামরায় প্রবেশ করলো। শীতল চোখ বুলিয়ে নিল। দোতলার একদম কোণের কক্ষটি ম্যাজিস্ট্রেটের খাস কামরা। ছুটির দিন বিধায় করিডরগুলোতে ভিড় নেই, তবে ম্যাজিস্ট্রেটের কক্ষের সামনে পুলিশের কড়া পাহারা। ঘরের ভেতরটা বেশ ছিমছাম, তবে গাম্ভীর্যে ভরা। রুমের মাঝখানে বিশাল এক মেহগনি কাঠের টেবিল। টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজানো ফাইল, অন্য পাশে পেন হোল্ডার এবং একটি কাচের পেপারওয়েট। টেবিলের ঠিক উপরে বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বলিত ছোট্ট ডেস্কটপ প্লাগ স্ট্যান্ড। দেয়ালের একপাশে সারিবদ্ধ বুকশেলফ, যেখানে মোটা মোটা আইনের বই। এক কোণে থাকা বড় জানালার এক পাল্লা খোলা, সেখান থেকে বাইরের রা- রাধাচূড়া গাছের একটি ডাল দেখা যাচ্ছে। দেয়াল জুড়ে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বর্তমান রাষ্ট্রপতির ছবি। সে আরেকটা জিনিস খেয়াল করলো, সাধারণ আদালতের মতো এখানে উঁচু কাঠগড়া বড় ডক বা বিচারকের জন্য উঁচু আসন নেই। ম্যাজিস্ট্রেটের বড় রিভলিং চেয়ারটির ঠিক উল্টো পাশে তিনটি কাঠের চেয়ার। একপাশে ছোট্ট একটি সোফা রাখা, সম্ভবত আগত বিশেষ অতিথিদের জন্য। সে এক নজরে এইসব দেখে টেবিলের ওপাশে থাকা ম্যাজিস্ট্রেটের দিকে তাকালো। বয়স 50-এর কাছাকাছি। ম্যাজিস্ট্রেট মহোদয় কিছু একটা লিখছিলেন। কারো উপস্থিতি অনুভব করে কলমটি রেখে চশমা খুলে টেবিলের উপর রাখলেন। ঠোঁটে হাসি এঁটে বললেন, আজকের অতিথি তো দেখতে ভীষণ মিষ্টি। নাম কি তোমার? একদম সাবলীল ভাবে কথা শুরু করলেন উনি, যাতে মেয়েটা ঘাবড়ে না যায়। যদিও এটা একটা কৌশল। কৌশল জানলে সামনের মানুষকে সহজে বশে আনা যায়। খুব সহজে পেটের কথা বের করা যায়। বাচ্চারা তো এটাতেই কাবু। মেয়েটার বয়স কম, আইনের চোখে এখনো বাচ্চাই। ওনার কথার প্রেক্ষিতে শীতল সালাম দিয়ে বিনয়ী সুরে জবাব দিল, আমার নাম সুবহানা চৌধুরী শীতল। ভীষণ সুন্দর না? পড়ালেখা করো? জি স্যার। উনি এভাবে আরো দুই একটা কথা বললেন যাতে শীতল সহজ হয়। বুঝে যে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এরপর ধীরে ধীরে কথা তুললেন। শীতল, মা, কাকটা যখন তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছিল তখন তোমার কেমন লাগছিল? তুমি অনেকক্ষণ ধরে ওটা দেখছিলে, তাই না? শীতল অবাক হয়ে তাকালো। উনি জানলো কিভাবে? তখন তো করিডোর ফাঁকা ছিল, তবে বুঝতে বাকি রইলো এখানে সবকিছু তীক্ষ্ণ নজরে নোট করা হয়। তাই সে নিচু স্বরে বলল, ভালো লেগেছে। মা তো এমনই হয়।
ঠিক বলেছ। আচ্ছা মা, তুমি কি জানো তোমার মা আজকে কেন আসতে পারেনি? উনি খুব অসুস্থ। কেন জানো? কারণ মা তোমাকে খুব ভালোবাসে। আর এই ভালোবাসার মানুষগুলোর যখন বিপদ হয় তখন আমরা শান্ত থাকতে পারি না। তখন আমরা ঝোঁকের বশে অনেক কঠিন কাজ করে ফেলি না? শীতল ক্যাচ করলো ওনার কথা। স্পষ্ট হলে ওনার ইমোশনকে তীরবিদ্ধ করতে চাচ্ছে, যাতে আবেগী হয়ে ওঠে সে, অথচ শুদ্ধ বলে তার মা অসুস্থ নয়, বরং বোন অসুস্থ বিধায় আসতে পারেনি। বোনটা প্রেগনেন্ট, অসুস্থ হওয়া স্বাভাবিক। শুদ্ধর কথা মতো সে ছোট করে উত্তর দিল, জি। শীতল, আমি মানলাম তুমি তোমার ভাইকে খুব ভালোবাসো। আচ্ছা, যখন ভয়ঙ্কর মুহূর্তটা এসেছিল তোমার, তখন তোমার কি একবারও নিজের কথা মনে হয়নি? এখন যা পরিস্থিতি, তোমার ভাইটা বেঁচে গেলেও তুমি তো ফেঁসে যাবে, আফসোস হচ্ছে না? না স্যার, তখন শুধু মনে হচ্ছিল আমার ভাইয়াকে বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমার কাছে আমার ভাইয়ার চেয়ে বড় আর কিছু ছিল না। আর আমার ভাইয়া যদি বেঁচে যায় আর আমার যদি জেল হয়, তাহলেও আমি খুশি। কেন? তোমার কি ভালো থাকার ইচ্ছে নেই? পড়াশোনা করে নামডাক করতে চাও না? তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি, ওনার মেয়ে খুনি, এটা কি একজন বাবার কাছে ভালো কিছু হতে পারে? আমার বাবার শিক্ষা পরিস্থিতি বুঝে পদক্ষেপ নেওয়া। আমি শুধু তাই করেছি স্যার। বিচারক খুব সাধারণ প্রশ্ন করেছে, কিন্তু প্রশ্নের ওজন অনেক বেশি। তবে শীতলও চেষ্টা করেছে গুছিয়ে উত্তর দেওয়ার। শুদ্ধ শুধু দেখে যাচ্ছে তার ব্যাঙাচির চেষ্টা। সে জানতো সে যেটা বলবে শীতল অক্ষরে অক্ষরে সেটা পালন করবে। যখন সরাসরি বিচারক কথা বলেন তখন উকিলদের কিছু বলার থাকে না, তাই ওনারা আপাতত নিশ্চুপ। বিচারক এবার নড়ে চড়ে বসলেন, বুঝলেন মেয়েটা শক্ত আছে, তাই পরের তীরটা ছুড়লেন। শীতল, তোমার ভাইকে বাঁচানোর আবেগটা আমি বুঝতে পারছি, কিন্তু ওই মুহূর্তে তোমার হাত একটা টিজার ছিল। ওই যন্ত্রটা সাধারণত কোনো কিশোরীর কাছে থাকার কথা না। ওটা কোথায় পেলে? ওটা কি আগে থেকেই তোমার কাছে ছিল? কে দিয়েছিল? শীতল জানতো এই প্রশ্নটা আসবেই, তবে তাড়াহুড়োয় উত্তর দিল না, চুপ করে রইল। দেখে বিচারক আবার বলল, ওটা কি সায়নের ছিল, নাকি তুমি নিজের নিরাপত্তার জন্য ওটা সংগ্রহ করেছিলে? আর সেটার ব্যবহার করার সাহস বা কৌশল কোথা থেকে শিখলে? শীতল বুঝতে পারলো যার নাম নিবে তার উপরই আইনে ঝামেলা বাড়তে পারে। তাই সে পরিষ্কার গলায় বলল, না স্যার, ওটা সায়ন ভাইয়ার ছিল না। ওটা আমি ওই দিন রাস্তায় পড়ে পেয়েছিলাম। বিচারক ভুরু কুঁচকে তাকিয়ে এবার একটু কড়া গলায় বললেন, রাস্তায় পড়ে পেয়েছিলে? এটা কি কোনো খেলনা যে রাস্তায় পড়ে থাকবে? আর তুমি জানলে কিভাবে ওটা কি জিনিস, কিভাবে ব্যবহার করতে হয়? একদিন কলেজ থেকে ফেরার পথে একটা প্যাকেট পড়ে পেয়েছিলাম, কৌতূহল থেকে ওটা বাসায় নিয়ে আসি। প্রথমে বুঝতে পারিনি ওটা কি, পরে ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারি এটা একটা ইলেকট্রিক টিজার। ওটা কিভাবে অন করতে হয়, কিভাবে প্রয়োগ করে ইন্টারনেটে ভিডিও দেখে শিখে নিয়েছিলাম। আজকাল আমরা মেয়েরা কোথাও সেভ না, তাই ভেবেছিলাম এটাকে কাজে লাগবে, কারণ দিন শেষে আমিও মেয়ে, আমারও একা চলতে ফিরতে হয়। তবে লুকিয়ে রাখতাম, কারণ বাড়ির কেউ জানলে কেড়ে ফেলে দিত। এভাবে আরো দুই একটা কথা হলো। এক পর্যায়ে পুলিশ কেস তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলো। শীতল যেহেতু অপ্রাপ্তবয়স্ক, লকআপে একা জিজ্ঞাসাবাদের পারমিশন নেই। তবে তদন্তের স্বার্থে একজন পুলিশ অফিসারও প্রবেশ অফিসার উন্নয়ন কেন্দ্রে গিয়ে শীতলের সাথে কথা বলতে পারবে, এবং ঘোষণা দিলেন পরে শুনানিতে তদন্তের অগ্রগতি দেখে কেস এগোবে। ততদিন শীতলকে রাখা হবে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে। কেন্দ্রটি মূলত কোনো জেলখানা নয়, বরং এটি একটি সরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মিশ্রণ। আইনের ভাষায় এটাকে এখন শিশু উন্নয়ন কেন্দ্র বলা হয়। অতঃপর বিচারকের নির্দেশ অনুযায়ী শীতলকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো। সিদ্দিক ভাই, শায়নের বোনের জামিন হয় নাই। ঠোঁটে ধরা সিগারেটের পরপর কয়েক টান দিয়ে হাসলো সিদ্দিক। বারবার শায়নকে বলেছিল বাড়াবাড়ি না করতে, কিন্তু ছেলেটার কথা শুনলই না। ভাইয়ের কথায় দল আলাদা করলো, নির্বাচনে দাঁড়ালো। তার ভাই শুদ্ধ কৌশলে তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়লো। কি ভেবেছে শুদ্ধ সে জানতে পারবে না? ভাইকে শুধু রাজনীতির মাঠে একা রাজ করাবে? এত সোজা। আর সায়নের এত জোর কেন? কারণ তার পাশে তার ভাই আছে, বাজ পাখির মতো নজর রাখে সায়নের প্রতিটা পদক্ষেপে। নয়তো সায়নের আজ যা অবস্থা, এটা আরো আগে হওয়ার কথা ছিল। শুধুমাত্র শুদ্ধ শাহাদাত চৌধুরী তার সায়নের চালাক বউটা তার চারপাশে শক্ত একটা বলয় তৈরি করে রেখেছিল। সায়ন কখনোই লোক নিয়ে ঘোরাঘুরি পছন্দ করে না, তাই কৌশলে সায়নের দলের মধ্যে শুদ্ধরই ঠিক করা কিছু লোক ঢুকিয়েছিল।
সে কখন কোথায় যায় কি করে সব খবরই তাদের কাছে থাকে। নতুবা তারা টের পেত না সায়ানের মাথার উপরে মরণ ফাঁদ প্রস্তুত। তারা আন্দাজ করেছিল বলেই নির্বাচনের বাহানায় শুদ্ধকে পার্টি অফিসে দেখা যেত। প্রায় সময় ভাইয়ের সঙ্গে লেপ্টে থাকতো। নতুবা সে দূর থেকে ধূর্ত চাল চাললেও খুব একটা পার্টি অফিসে আসতো না, যাতে কেউ টের না পায় এসবের মধ্যে সে জড়িত। তবে এটা বলতে বাধ্য, শুদ্ধ ভাইকে সত্যি ভালোবাসে। ভাইয়ের ভালো চাই বলে এসব করে, না হলে তার যা মেধা, এসবে কেন জড়াবে? ইগোরের থেকেও শুনেছে শুদ্ধ নাকি খুব মেধাবী। বর্তমানে সে যেসব রিসার্চ করেছে, যদি নিজের লক্ষ্য স্থির থাকতে পারে তবে দেশ না, বিশ্বব্যাপী তার গুণে সবাই তাকে চিনবে। ছেলেটা কেন যে নিজের ভালো বুঝে না, শুধু শুধু এসবে জড়াচ্ছে কে জানে। তবে চিন্তা নেই, তাকেও টপকানোর বিশেষ এক প্রস্তুতি চলছে। ৩ দিন পরের ঘটনা। আদালতের রায় অনুযায়ী শীতল আছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। এখানে এখানকার রুটিন মাফিক চলতে হচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, এখানে আসার পর কেউ তাকে দেখতে আসেনি। সম্ভবত সপ্তাহে একদিন দেখা করার সুযোগ দেয়। এখানে আসার পর ৩ দিন পার হয়েছে কেবল। আরো ৪ দিন অপেক্ষা করতে হবে। তবে প্রয়োজনীয় সবকিছুই পেয়ে গেছে। শুধু সায়নের কোনো খবরই পায়নি। অথচ এই খবরটুকু পাওয়ার জন্যই চাতক পাখির মতো অপেক্ষা করছে। আজ সকাল থেকে কেন জানি মন কু ডাকছে। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। সে বারবার মন শক্ত করে নিজেকে শাসাচ্ছে কিচ্ছু হবে না। সারাটা দিন কাটলেও বিকেলে তাকে ডেকে একটা গাড়িতে তোলা হলো। কেস শুনানির ডেট নেই, তবে কোথায় যাচ্ছে? সে কিছুক্ষণ চুপ থেকে গাড়ি বাড়ির পথে যাচ্ছে দেখে বিস্ময় নিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি? তার পাশে বসা সিভিল ড্রেসের পুলিশ মহিলাটি ভীষণ বদমেজাজি। সামান্য একটা কথা বলাতে ও খুব বিরক্ত হলো। তবুও খ্যাক খ্যাক করে বলল, তোমার বাড়িতে। বাড়ির কথা শুনে শীতল আরেক দফা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমার কি জামিন হয়ে গেছে? এবার মহিলা পুলিশটির বিরক্তির মাত্রা দ্বিগুণ হলো। দাঁতে দাঁত পিষে জবাব দিল, তোমার কে যেন মরেছে, লাশের মুখ দেখে চলে আসবে। সময় মাত্র আধা ঘন্টা। খবরদার বলছি, আসার সময় কোনো রকম নাটক করবে না। এটুকু বলে পুনরায় বিড়বিড় করলেন, জনে জনে মরবে আর আমাদের হয়েছে যত জ্বালা। তাকে নিয়ে চলো রে, মরা কান্না দেখো রে। এসব দেখতে দেখতে জীবনের অর্ধেকটা গেল। ওনার একটি বাক্যতে শীতলের পুরো পৃথিবী যেন দুলে উঠল। কে যেন মরেছে, এই কথাটা তার মাথায় গেঁথে গেল। চোখের সামনে ভেসে উঠল ভাইয়ের রক্তাক্ত মুখ। ভাইয়া কি তবে শেষ পর্যন্ত হাল ছেড়েই দিল? শুধু তাকে বাঁচাতে গিয়ে খুনি হলো, আর সেই ভাই তাকে ছেড়েই চলে গেল। এ কষ্ট মানবে কিভাবে, কিভাবে সহ্য করবে? সে আর ভাবতে পারলো না, স্থির হয়ে বসে রইল। নীরবে গাল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। এগুলো কোন পাপের শাস্তি পাচ্ছে সে? কেন তার বেলাতেই সময় নিষ্ঠুর রূপ দেখাচ্ছে? গাড়িটা যখন চৌধুরী বাড়ির গেটে থামলো, তখন বাড়ি ভর্তি মানুষ, চারদিকে চাপা গুঞ্জন। পুলিশের সঙ্গে নামলো শীতল। তার হাতে হ্যান্ডকাপ পরানোর নিয়ম না থাকলেও পরানো হলো। গত সপ্তাহে এক মেয়ের বোন মারা যাওয়াতে দেখতে নিয়ে গিয়েছিল। পরে সুযোগ বুঝে মেয়েটা পালিয়েছিল, আর বাড়ির লোক তাকে লুকিয়ে রেখেছিল। পরে অনেক কষ্টে তাকে খুঁজে বের করেছিল। এই রিস্ক নেওয়া যাবে না দেখে মূলত হ্যান্ডকাপ পরানো হয়েছে। বাগানের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটি খাটিয়া রাখা। সিতারা বেগমের চাপা কান্না ভেসে আসছে। শীতল ভিড় ঠেলে এগিয়ে গেল। তার পা যেন আর চলছে না। প্রতিটি পদক্ষেপে যেন কেউ বুকের ভেতর ছুরি চালাচ্ছে। সাদা কাপড়ের কাছে পৌঁছে সে হাঁটু গেড়ে বসলো। পুরো শরীর কাঁপছে থরথর করে। বাড়ির ভেতর খবর চলে গেছে শীতল এসেছে। খবর পেতেই শখ দৌড়ে এসে তাকে জড়িয়ে নিল বুকে। সাম্য সৃজন ঐশ্বর্য জড়িয়ে ধরল। কি করুণ সুরে কাঁদছে তারা। ওদের কান্নার শব্দে চারপাশ যেন থমকে গেছে। সারাফাত চৌধুরী, সাফওয়ান চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, নীরবে কেঁদে যাচ্ছেন। স্বর্ণকে দেখা গেল দেয়ালে মাথা ঠেকিয়ে পাথর হয়ে বসে আছে। তার দেহে যেন প্রাণ নেই। তার সমস্ত শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে। সে বোনের দিক থেকে সরিয়ে তাকালো খাটিয়ার দিকে। ভাইয়াকে জিজ্ঞেস করবে কেন ফাঁকি দিল। পরিস্থিতি যা ছিল, সে পারেনি ভাইকে আঘাত পাওয়া থেকে বাঁচাতে। তাই বলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে? এত নিষ্ঠুর কবে হলো তার সায়ন ভাই? এর জবাব তাকে দিতেই হবে। এ কথা ভেবে সে ধীরে ধীরে সাদা কাপড়ের একটা কোণা ধরল। বুকের ভেতর তখন প্রলয় চলছে, চোখে ঝরছে নোনা জল।
কাফনের কোণা টানতে নিষ্পাপ মুখটা ভেসে উঠল চোখের সামনে। শীতলের মুখ দিয়ে কোনো শব্দ বেরই হলো না। গলার স্বর যেন নিজের অজান্তে স্তব্ধ হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মানুষটার বুকের উপর হাত রাখলো। নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে কোনো মতে একটি শব্দ উচ্চারণ করলো, বাবা বাবা। কাফনের কোণা টানতে নিষ্পাপ মুখটা ভেসে উঠল চোখের সামনে। শীতলের মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। গলার স্বর যেন নিজের অজান্তে স্তব্ধ হয়ে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মানুষটার বুকের উপর হাত রাখলো। নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে কোনো মতে একটি শব্দই উচ্চারণ করলো, বাবা বাবা। পানপ্রিয় বাবাকে দেখে শীতল হতবাক চোখে তাকিয়ে রইল। বাবার কি হলো? এভাবে শুয়ে আছে কেন? 3 দিন আগে না ফোনে কথা হলো? কত কি বলে তাকে বুঝ দিলেন, দ্রুত আসার প্রতিশ্রুতি দিল। তাহলে এসব কি? সে বিড়বিড় করে বলল, চিটিং হচ্ছে বাবা। এটা কিন্তু কথা ছিল না। এ কথা বলে একটু কাছে ঝুঁকে বাবার গাল ধরতেই ভেজা অনুভব করলো। চোখের সামনে এনে দেখে রক্ত। মাথা থেকে চুইয়ে চুইয়ে কান বেয়ে রক্ত আসছে। রক্ত কেন? কোথায় ব্যথা পেয়েছে বাবা? ভাইয়ের রক্তের দাগই তো মোছেনি, এর মধ্যে বাবারও। আর পানপ্রিয় বাবা না কিছুক্ষণ আগেও মিশনে গিয়েছিল? যাওয়ার আগে তাকে কথা দিয়েছিল যেভাবে যাচ্ছে সেভাবেই ফিরে আসবে। 3 দিন আগেও কথা দিল দেশে ফেরা মাত্রই তার কাছে যাবে, সব সমস্যার সমাধান করে দিবেন। বাবা সব সময় তার পাশে আছে। তবে কি বাবা মিথ্যা বলেছিল? কিন্তু বাবা তো কখনোই মিথ্যা বলে না। সে আর ভাবতে পারলো না। আস্তে করে বাবার বুকে মাথা রাখতে গিয়ে টের পেল শক্ত কিছু সাদা ব্যান্ডেলে দিয়ে বাঁধা বাবার বুক। ব্যান্ডেজ উতলে রক্ত ভেসে উঠেছে। না জানি বাবা কত ব্যথা পেয়েছে। সে আর সহ্য করতে পারলো না। বাবার হাত আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। কি করুণ সেই কান্নার সুর! তার কান্নার শব্দে চারপাশটা আরো ভারী হয়ে উঠল। সারাপাত চৌধুরী দৌড়ে এসে শীতলকে বুকে জড়িয়ে নিলেন ঠিকই, কিন্তু এক শব্দ ব্যয় করে কিছু বলতে পারলেন না। বাবা মা মারা যাওয়ার পর 3 ভাই অনেক কষ্টে নিজেদের পরিবারকে সামলে রেখেছিলেন। দূরে থাকলেও ওনার সম্পর্ক আগের মতোই ছিল। শাহাদাত চৌধুরী 2 সন্তানের বাবা, তবুও এখনো আগের মতোই ওনাকে মান্য করে। একবার যদি মুখ ফুটে বলেন, শাহাদাত এটা করলে কেমন হয়, ওনার বলতে দেরি, সে কাজ করতে দেরি হয় না। শীতলকে বুকে আগলে নিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। চাকরির কারণে শীতল স্বর্ণ কখনোই বাবাকে কাছে পায়নি। স্বর্ণ বুঝদার, কিন্তু শীতল বরাবরই বাবা পাগল। মাঝে মধ্যে আবদার করে বসে বাড়ি আসার জন্য, কিন্তু চাইলেই তো যাওয়া যায় না। আবার মেয়ের কান্নাও সহ্য করতে পারেন না। তখন ওনাকে ফোন করে বলে, ভাই আমার পাগলি মেয়েটা কাঁদছে। এইটুকু বলে চুপ করে যেতেন। তখন উনি নিজে বুঝে নিতেন ওনাকে কিছু একটা করতে হবে। সেই অনুযায়ী বাড়ির সবাইকে নিয়ে হয় ঘুরতে বের হতেন, নয়তো বাড়িতে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেন। আবার 3 মাস পার হয়ে গেলে যখন বলতেন কতদিন হলো বাড়ি আসবে না, ওনার কথা শুনে শাহাদাত চৌধুরী মলিন হাসতেন। উনিও বুঝে নিতেন ভাই দায়িত্বের কাছে বন্দী। আর এ দায়িত্ব কাঁধে নিয়ে গিয়েছিলেন মিশনে। আর ওনার মিশনে যাওয়া নিয়ে আপত্তি করার মতো যুক্তি ছিল না। কারণ শাহাদাত চৌধুরীও শুনতেন না। মিশনে যাওয়া নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে বলা বাহুল্য বাংলাদেশের একটি স্বাধীন দেশ। আর এই স্বাধীনতাকে রক্ষা করতে যারা ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্যরা। শুধু যে দেশের সীমানা তা নয়, জাতীয় সংঘ যখন কোনো দেশের শান্তি ফেরাতে রক্ষা কর্মী চায়, তখন বাংলাদেশের সেনাবাহিনী বুক ভরা সাহস নিয়ে সবার আগে এগিয়ে যায়। সর্বদা প্রস্তুত থাকে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে রক্ষা করি, ঠিক এই সংকল্পে। সারাফত চৌধুরী ছিলেন বরাবরই দক্ষ ও সাহসী এক অফিসার, যার কারণে মালির মতো দুর্গম এবং ঝুঁকিপূর্ণ মিশনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। প্রায় 21 দিন আগে 120 থেকে 150 জন সৈনিক নিয়ে তিনি রওনা দিয়েছিলেন মালির উদ্দেশ্যে। মালি হলো আফ্রিকার একটি দেশ। এটি সাহারা মরুভূমির বিশাল অংশ জুড়ে অবস্থিত। তবে অনেক বছর ধরে ভয়াবহ গৃহযুদ্ধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের অত্যাচারে জর্জরিত সেখানকার মানুষ। সেখানে শান্তি বলে কিছুই নেই, বরং বাতাসের চেয়ে বারুদের গন্ধ বেশি পাওয়া যায়। সাহারার উত্তপ্ত বালু যেমন শরীরের চামড়া পুড়িয়ে দেয়, তেমন বছরের পর বছর চলা রক্তক্ষয়ী সংঘাত কত শত মানুষের স্বপ্নগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়। শরাফত চৌধুরী সহ ওনার পুরো টিম যেখানে অবস্থান করছিল সেটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা।
সেখানে চারদিকে শুধু ধুধু বালুচর আর রুক্ষ পাহাড়ের সারি। দিনে সূর্যের তেজ এত প্রখর যেন গায়ে পড়লে মনে হয় কেউ আগুনের হলকা ঢেলে দিচ্ছে। গ্রামগুলো একটি থেকে অন্যটি মাইলের পর মাইল দূরত্ব, মাঝখানে জনমানবহীন মরুভূমি। আর এখানে সবচেয়ে আতঙ্ক ছিল চোরাগুপ্তা হামলা। চোরাগুপ্তা হামলা মানে অতর্কিত হামলা। আরো সহজ ভাষায় বলতে গেলে এখানে মাইলের পর মাইল বালুচর, মানুষজনের চিহ্ন মাত্র নেই। অথচ বালুর স্তূপে মাইন পুঁতে রাখা, কিংবা পাহাড়ের খাঁজে স্নাইপার তাক করে রাখা, যেটা দেখে বোঝার কোনো উপায় নেই, অথচ পা রাখলেই মৃত্যু। এমন প্রতিকূল পরিবেশে শরাফত চৌধুরীর টিম শুধু সাহসের উপর ভর করে টিকেছিলেন, কিন্তু রোজ কাউকে না কাউকে হারাতে হতো। এমনও হয়েছে ওনার সৈনিক ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার এমনও হয়েছে চোখের পলকে কারো না কারো দেহ ছিন্ন ভিন্ন হতে দেখেছে। এমতো অবস্থায় অনেকে হাল ছেড়ে দেশে ফিরতে চেয়েছিল, বুঝিয়ে সাহস জুগিয়েছেন। আর এসব মিলিয়ে ওনার দিনগুলো ভয়াবহ কাটছিল। যদিও নিজেকে নিয়ে ভাবার কিছু ছিল না, কারণ পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে একদিন কণ্ঠ ছেড়ে বলেছিলেন, আমি শপথ করিতেছি যে আমি বাংলাদেশের প্রতি অনুগত থাকিব। জল, স্থল ও অভ্যন্তরীক্ষে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করিব। ইহার জন্য যদি নিজের জীবন উৎসর্গ করিতে হয়, আমি পিছুপা হইব না। সেই শপথের কথা স্মরণ করে উনার এখন দুটো লক্ষ্য: হায়নাদের কাছে হার মানবে না, দ্বিতীয়, সঙ্গের সৈনিকগুলোকে সহি সালামতে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন। এখানে এসে উনি টিমের সবার সঙ্গে খুব সাধারণভাবে মিশতেন। যখন দেখতেন সৈনিক হাল ছেড়ে দিচ্ছে বা ভয় পাচ্ছে, তখন কত রকমের গল্প শোনাতেন। সৈনিকরা খুব পছন্দ করতো ওনার সঙ্গ। কিন্তু হঠাৎ দেশ থেকে আসা কলিজার টুকরো মেয়ের খবর শুনে চতুর মানুষটা ভেতর ভেতর কেন জানি মনোবল হারাচ্ছিলেন। নিজেকে বুঝিয়ে সম্মানিত পোশাকটির দিকে তাকিয়ে ব্যক্তিগত জীবনকে সাইডে সরিয়ে দিতেন। কিন্তু পোশাকের নিচে রক্তে মাংসের গড়া একটা শক্ত বুক ছিল। সেখানে যত্ন করে গাঁথা ছিল পরিবার নামক একটি দুর্বল কুঠির। বাড়ি থেকে দূরে থাকলেও অসীম ভালোবাসা, যত্ন জমা রাখেন সেখানে। কিন্তু যখন দেখেন কলিজার টুকরো মেয়ে বিপদে পড়ে ওনাকে ডাকছে, আকুতি ভরা সুরে বলছে, বাবা এসো, তাড়াতাড়ি এসো প্লিজ। এতদিন যাদের বুক দিয়ে আগলে রাখতেন, তারা বিপদে পড়ে সরাসরি ওনার সঙ্গ চাচ্ছে, পাশে যাচ্ছে। বাইরের অপবাদ থেকে মুখ লুকাতে, বাবার ছায়ায় মুখ লুকাতে আকুতি জানাচ্ছে। আরেক সন্তান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালো। পরিবারের উপর দিয়ে একের পর এক বিপদের ঝড় ধেয়ে আসছে। এসব জেনে শুনেও কতক্ষণ ঠিক থাকা যায়? যায় না। আর ঠিক না থাকাটা ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো। নিজের মনোবলের ভিত নড়ে গেল। সেদিনের লোমহর্ষক ঘটনা রোজকার মতো ওই মুহূর্তেও ছিলেন। সংঘর্ষের এক পর্যায়ে রাস্তার বাম পাশের ছোট্ট টিলার আড়াল থেকে ধোঁয়া উঠছে। ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রথম গাড়িটা ছিটকে পড়েছে রাস্তার ধারে। মুহূর্তের মধ্যে চারিদিক নিস্তব্ধ। মেশিন গানের তপ্ত গলিতে পরিবেশ আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। তখনও বিদ্রোহীরা পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়েছিল। নজর লাগছিল নজর রাখছিল ওনাদের প্রতি। তবুও সারাফাত চৌধুরী এক মুহূর্তের জন্য বিচলিত হলেন না, বরং সাহসী বজ্রধ্বনিতে হুকুম দিলেন, ডিসমাউন্ট। সেকশন 1 বাম দিকে কভার নাও। আমরা ওদের পিন ডাউন করব। কোনো বেসামরিক মানুষ যেন ক্রস ফায়ারে না পড়ে। ওনার কথা মতো অন্যরা পজিশন নেয়। চারপাশে তখন ধুলোর মেঘ আর বারুদের কটু গন্ধ ছড়াছড়ি। পরিস্থিতি তখন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। এরপর চোখের সামনে ওনাদের আরো দুটো গাড়ি ল্যান্ডমাইনে উড়ে গেল। ওই গাড়িতেই ছিল বাংলাদেশের বীর সন্তান রিফাত, জামিল, কাদের, মনির, কার্তিক, সবুজ, মিনার, রাতুল নামের বীর সৈনিক। এক মুহূর্তে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের অবস্থা দেখে আরিয়ান ছলছল চোখে তাকালো শাহাদাত চৌধুরীর দিকে। একের পর এক বিস্ফোরণে কানে তালা লাগানোর অবস্থা, সঙ্গে আছে এলএমজির গর্জন। শাহাদাত চৌধুরী আরিয়ানকে চোখের ইশারায় সাহস জুগিয়ে বজ্রকণ্ঠে পুনরায় আদেশ দিলেন, কভার 1 o'clock পজিশন থেকে ফায়ার আসছে, সবাই পজিশন। বাকি কথা শেষ করার আগে হঠাৎ একটি বুলেট গেঁথে গেল ওনার ডান বাহুতে। ভিজে গেল বাহুর কাছের পোশাকটি। ওনার থেকে কয়েক হাত দূরে আরিয়ান গঙাচ্ছে। ওর দুই পায়ে গুলি লেগেছে। চারিদিকে করুণ আর্তনাদ। পাহাড়ের খাঁজে বিদ্রোহীরা মাথা তুলতেই খুলি উড়িয়ে দেবে। একটা গুলি খেয়ে শাহাদাত চৌধুরী দমলেন না, বরং হাত থেকে ছিটকে পড়া ওনার M4 রাইফেলটা শক্ত করে ধরলেন। মনে মনে ওয়াদা করলেন, পান নিলে
পান গেলে যাক, তবুও এই হায়নাদের দমন করতেই হবে। সঙ্গে আসা নিজের একটা সৈনিককেও এখানে ফেলে যাওয়া যাবে না। নিজের ওয়াদা রাখতে রাখতে দেশে ফিরতে হবে। পরিবারকে বিপদ থেকে বাঁচাতে হবে। মনে মনে এসব ভেবে উনি সেকশন কমান্ডারকে ইশারায় জানালেন ফ্লাকিং করার জন্য। এক হাতে গ্রেনেড বের করে পিন খুললেন তিনি, অন্য হাতে শক্ত করে চেপে ধরলেন মাটি। অতঃপর সেটা নিশানা বুঝে ছুটতে জায়গা মতোই লাগলো। মিনিট 10 পর কোথাও থেকে আচমকা একটা বুলেট এসে গেঁথে গেল ওনার বুকের। আরেকটা এসে লাগলো মাথার পেছনে দিকে। মাথায় বুলেট গেঁথে সেখানেই থেকে গেল, আর বুকেরটা পিঠের মাংস থেতলে বেরিয়ে গেল। মুহূর্তেই মুখ থুবড়ে পড়লেন শাহাদাত চৌধুরী। আকাশপানে একবার তাকালেন, দুফোঁটা অশ্রু গড়িতেই কানে প্রতিধ্বনিতের মতো বাজতে লাগলো, বাবা এসো, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। কিন্তু উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই ওনার। চোখের সামনে মৃত্যুর দূত। কি আর কি যাওয়া হবে? কলিজার টুকরো মেয়েরা, একসঙ্গে পথ চলার সঙ্গী, সুন্দর পরিবার, পরিবারের সদস্যদের সবার মুখগুলো স্মরণ করার সময়টুকু হলো না ওনার। তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শারাফাত চৌধুরী। ফেরা হলো না আপন দেশে, যদিও বা ফিরলেন দেহে পানটি রইল না। এদিকে শীতলকে সামলারও দায় হয়ে পড়েছে। বাবার বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদছে। সারাপত চৌধুরী বসে থাকতে পারলেন না, উঠে গেলেন। শুদ্ধ তখন জরুরি কল সেরে এসে দাঁড়ালো শীতলের কাছে। শীতলের আধা ঘন্টা থাকার আদেশ থাকলেও 1 ঘন্টা করা হলো। এই সময়টুকু বাড়াতে শুদ্ধকে খসাতে হলো 1.5 লাখ টাকা। কথায় বলে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকাতেও লাথি মারে, তাদের অবস্থা হয়েছে সেই রকম। টাকার হিসাব বাদ যাক, কাজ হয়েছে এটাই অনেক। সত্য শাহাদত চৌধুরীর বুক থেকে সরাতেই শীতল উঠল না, বরং বাবার বুক আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, বোনকে বিধবা হওয়া থেকে বাঁচাতে আসামি হলাম। বাড়ি ফিরে দেখি আমার মা বিধবা হয়ে বসে আছে। এই দৃশ্য কিভাবে সহ্য করব আমি? কিভাবে নিজেকে বুঝ দেব আমার বাবা আর নেই রে? আমার বাবা, আমার কলিজার টুকরো বাবা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমি বাবা ডাকবো কাকে? কে আবার আবার আমার ডাকে সাড়া দেবে? কে কার কাছে মায়ের নামে অভিযোগ করব আমি? কে আমার শক্তি হবে? কে আমাকে সাহস যোগাবে? তাড়াতাড়ি আসার কথা দিয়ে একেবারেই চলে গেলে আমার বাবা। বাবা, বাবা ওঠো বাবা। বাবা না থাকার অভাবে অভাবী করো না রে বাবা। এই অভাব লাঘব করার ক্ষমতা আমার নেই। বাবা, তোমাকে সাদা কাপড়ে দেখতে পারছি না আমি। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে বাবা। আমার দম বন্ধ হয়ে আসছে। আমার দম আটকে আসছে। শুদ্ধ জোর করে শীতলকে সরিয়ে আনলো সেখান থেকে। শুদ্ধকে আঁকড়ে ধরে কাঁদলো মেয়েটা। উপস্থিত প্রতিটা মানুষ তার কান্নার চোখের পানি ধরে রাখতে পারলো না। তখন ধীর পায়ে স্বর্ণ এলো। শীতল বোনকে দেখে কান্না ভুলে গেল। বোনের এ রূপ সহ্য করার মতো না। চেহারার কি হাল! স্বর্ণ এবার নিজেও বসে পড়লো শীতলের পাশে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাবার মুখের দিকে। শুদ্ধ তখন দু বোনের মাথাতে ভরসার হাত রাখলো। তার নিজেরও কণ্ঠ রোধ হয়ে আসছে। বাড়িতে দুজন মানুষের কাছে সব কথা শেয়ার করতে পারতো, যে কোনো ব্যাপারে সহজে আলোচনা করতে পারতো, তারা হলো শাহাদাত চৌধুরী আর সায়ন। অথচ তাদের একজন বর্তমানে কোমায়, আর আরেকজন একেবারে ফাঁকি দিয়ে চলেই গেল। তারা ফাঁকি দিলেও সে তো পারবে না। যত ঝড় আসুক সবটা তাকে সামলাতেই হবে। সবাই খুব কাঁদছে, অভিযোগ দিচ্ছে, কিন্তু সে পারছে না। এই না পারাটা যে কতটা যন্ত্রণার হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে যেদিন সব সমস্যার সমাধান হবে, বিপদের মেঘ কেটে নতুন সূর্য উদয় হবে, সেদিন সেও কাঁদবে, খুব কাঁদবে। ততদিন যত যা কিছু ঘটে যাক, দুহাতে সামলে নিতেই হবে। এসব ভেবে শীতলার স্বর্ণের মাথায় হাত রাখলে দুজনই ঘুরে তাকালো তার দিকে। তখন শুদ্ধ বলল, শহীদ শাহাদাত চৌধুরীর মেয়ে তোমরা, ভেঙে পড়লে চলবে? কেউ না জানুক, তোমরা তো জানো তোমাদের বাবা হাল ছাড়ার মানুষ না। তবে তোমরা কেন ভেঙে পড়ছো? বাবার মেয়েরা বাবার মতো হতে হবে না? মায়ের কথা ভাবতে হবে না? ওনাকে তো তোমাদেরই সামলাতে হবে। মায়ের কথা বলাতেই শীতলের টনক নড়ল। সে উঠে বাড়ির ভেতরে গেল। সিমিন দেয়ালে হেলান দিয়ে বসেছিলেন, চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। শীতলকে আসতে দেখে ছোট বাচ্চার মতো ঠোঁট ভেঙে কেঁদে দিলেন। শীতল মাকে শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। সিমিন জমে থাকা কান্না উগরে দিল মেয়ের কাছে। মাকে কাঁদতে দেখে শীতল আর কাঁদলো না। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করে ছুটে চলেছে ঘন্টার কাঁটার দিকে। এভাবে কিছুক্ষণ পাথর হয়ে মায়ের কাছে থাকলো শীতল। দুজন মহিলা পুলিশ দাঁড়াতেই বুঝলো সময় শেষ। সে মায়ের কপালে চুমু দিয়ে
কান্না ভেজা স্বরে থেমে থেমে বলল, সাবধানে থেকো, আপুর খেয়াল রেখো। সিমির মেয়ের কাঁধে থেকে মুখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এই কোন পাপের শাস্তি পাচ্ছে উনি? মাথার উপর থেকে ছায়াটা সরে গেল। বড় মেয়ের অনিশ্চিত ভবিষ্যৎ, ছোট মেয়ের এই দশা। এতদিন কি এই দিনের জন্য বেঁচেছিলেন? শীতল, সিতারা আর সিরাতের দিকে তাকালেন। ওনারা শব্দ করে কেঁদে ফিরলেন। কথা দিলেন তার মা বোনের খেয়াল রাখবে। এইটুকু প্রতিশ্রুতি পেয়ে শীতল পুনরায় ওর বাবার কাছে এলো। বাবার হাত আঁকড়ে ধরে ঝুঁকে চুমু খেলো বাবার কপালে। কানে কানে ফিসফিস করে বলল, শেষ যাত্রায় একটা সিক্রেট কথা শুনে যাও বাবা। কথাটা হয়তো বলতে চেয়েও কোনোদিন মুখ ফুটে বলা হয়নি, কিন্তু আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে। তোমায় অনেক ভালোবাসি বাবা। সারাটা জীবন তুমি শুধু আমাদের ফাঁকিই দিয়ে গেলে, কখনো দেশ, কখনো দেশের মানুষ, আর কখনো ওই জলপাই রঙের পোশাকটার দোহাই দিয়ে আমাদের থেকে দূরেই থাকলে। বাবার আদর ঠিক মতো পাওয়ার আগেই তুমি কর্তব্যের চাদরে মুখ লুকালে। আমার উপর যদি তোমার সামান্যতম দাবি থাকে বাবা, তবে ফিরে এসো। এবার বাবা হয়ে নয়, আমার সন্তান হয়ে আমার কোলে ফিরে এসো। আমি তোমার আর একটি মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেব না। সেই সবটুকু সময় আমি তোমায় দেব, যা তুমি আমাকে দিতে পারোনি। ফিরে এসো বাবা, ফিরে এসো। এ কথা বলে এবার শুদ্ধর দিকে তাকালো, তারপর থেমে থেমে বলল, আমার বাবার শরীরে আজ না জানি কত আঘাত, কত ব্যথা। আপনারা যখন ধরবেন একটু আস্তে করে ধরবেন আমার বাবাকে। যত্ন করে শুইয়ে দিয়ে আসবেন শক্ত মাটির বিছানায়। মেয়ে হয়ে তো সেসব পারবো না, তাই সবার মতো আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে গেলাম। আসছি আমি। কথাগুলো বলতে বলতেই শীতল একবার ঘাড় ঘুরিয়ে তাকালো কান্নারত মা বোনের দিকে। মা বোনকে কখনো এতটা অসহায় রূপে দেখেনি সে। সাক্ষী হয়নি এমন কঠিন পরিস্থিতি। হায় জীবন! এ জীবন তাকে এক নির্মম পরিস্থিতিতে এনে দাঁড় করালো, বুঝিয়ে দিল জীবনের এক নির্মম বাস্তবতা। সে শুদ্ধর দিকে এক পলক তাকিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পাজোরা যেন চলছে না। হাঁটতে হাঁটতে মুখ তুলে আকাশ পানে তাকালো। অভিযোগ করবে কাকে? কি বা বলবে? মৃত্যুর মতো এক ধ্রুব সত্যকে মানতে হবে, মানতে বাধ্য। পরক্ষণে ঘুরে তাকালো খাটিয়ায় শুয়ে থাকা নিথর মানুষটার দিকে। অবাধ্য মন খুব করে চাচ্ছিল এটা দুঃস্বপ্ন হোক, মিরাক্কেল ঘটিয়ে বাবা তাকে ডেকে উঠুক। বরাবরের মতোই তার মাথায় স্নেহের হাত রেখে আদুরে সুরে বলুক, ভয় নেই মা, আমি আছি তো। কিন্তু এমনটাও হলো না। আবার মনটাও মানতে চাইছে না, বাবা আর নেই। সে গাড়িতে উঠে বসতে গাড়ির চাকা ঘুরতে শুরু করলো। ঝাপসা চোখে তাকিয়ে রইলো বাগানের দিকে। ধীরে ধীরে গাড়িটি মূল ফটক পেরোতেই চোখের আড়ালে গেলে হয়ে গেল অতি প্রিয় মুখগুলো। উকি ঝুঁকি দিয়ে দেখতে পেল না বাবাকে, আর পাবেও না কখনো। সারা পৃথিবী খুঁজলেও দেখা মিলবে না প্রাণপ্রিয় বাবার। হারিয়ে ফেলেছে সে। বাবা নামক অমূল্য সম্পদ চিরতরে হারিয়ে ফেলেছে। শীতল চলন্ত গাড়িতে বসে দুহাতে মুখ ঢেকে চুপ করে বসে রইল। তবে নীরবে তার দুই কোনই বেয়ে গড়তে লাগলো তপ্ত নোনা জল। অবশ্যই এ জল বুক ফেটে যাওয়ার জল। এ জল নিয়তির কাছে হার মানার জল। এ জল অসহায়ত্ব স্বীকার করার জল। পুলিশের গাড়িটি বেরিয়ে যেতেই সেনাবাহিনীর একটি কনভয় প্রবেশ করলো চৌধুরী নিবাসে। বুট জোতার খটখট শব্দে চারপাশ প্রকম্পিত করে গার্ড অব অনার প্রদানের জন্য প্রস্তুত হলো। সকলেই দেখলো জলপাই রঙের পোশাক পরা সৈনিকদের সম্মান প্রদর্শন। এরপর আকাশপানে তিনবার রাইফেলের ফাঁকা গুলি আর ভিগুয়েলের করুণ সুর বাজিয়ে শাহাদত চৌধুরীকে জানালেন রাষ্ট্রীয় সম্মান। বুকে জড়িয়ে দিল সবুজ জমিনের উপর লাল বৃত্তের জাতীয় পতাকা। সেনাবাহিনীর আনুষ্ঠানিকতা শেষ হতেই শুদ্ধ, সারাফাত ও সাফওয়ান চৌধুরী সহ আত্মীয় স্বজনরা ধীর গতিতে এগিয়ে গেলেন। পরম মমতায় কাঁধে খাটিয়া তোলার প্রস্তুতি নিলেন। অদূরে ঘাসের উপর বসা সিমিনও বুঝে গেল শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে। উনি মাটি আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলেন। উম্মাদের মতো হাত পা দাপাতে লাগলেন। ওনার মনে হচ্ছে কেউ বুক চিরে হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে ছাড়া কিভাবে বাঁচবে? কিভাবে চিরবিদায় জানাবে? কিভাবে মাটির অন্ধকার কবরে রেখে আসতে দেখবেন? রেখে আসা মাত্রই মাটি কি একটু সহজ হবে, নাকি মানুষটার দেহখানায় পচন ধরিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে? আর কখনো কথা হবে না, দেখাও হবে না। মুখ মন খারাপ থাকলেও হাসানোর চেষ্টা করবেন না। কোনো কিছু নিয়ে চিন্তা করলে সাহস জোগাবে না। ছুটি শেষে ফিরে গেলে পুনরায় ফেরার অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক পাখির ন্যায় অপেক্ষা করা হবে না।
কড়া গুনে গুনে হিসাব করে বলা হবে না কবে ফিরবে। যদিও এবারও ছুটি নিয়ে যাচ্ছে, তবে এই ছুটি ফেরার ছুটি নয়, এই ছুটি চিরস্থায়ী ছুটি, পৃথিবীর মায়া কাটিয়ে নিশ্চিহ্ন হওয়ার ছুটি। সিমিনকে এভাবে কাঁদতে দেখে সারাফাত চৌধুরী সিতারাকে ইশারা বুঝালেন সিমিনকে সামলাতে। এমন করলে অসুস্থ হয়ে পড়বে তো। স্বামীর ইশারা বুঝেও সিতারা সামলাতে পারলেন না। ওনারা খাটিয়ে তোলার আগে সিমিন দৌড়ে গিয়ে বড় ভাই তুল্য সারাফাত চৌধুরীর পা জোড়া চেপে ধরলেন। করুণ সুরে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললেন, ভাইয়া ভাইয়া, ওকে নিয়ে যাইয়েন না ভাইয়া। আমার মেয়েরা বিপদে আছে, উঠতে বলুন ওকে। চারিদিকে বিপদ, এখন কি ঘুমানো? ও কথা দিয়েছিল আমার শীতলকে আমার বুকে ফিরিয়ে দেবে। দায়িত্বশীল মানুষ হয়ে কেন পালানোর এত তাড়া তার? আরো কোথায় যাচ্ছে? ও কি ভুলে গেছে ওর ঠান্ডার ধাত আছে? সে তো ঠান্ডা মাটিতে শুতে পারে না, বুকে ঠান্ডা লেগে যায়, ভীষণ কষ্ট হয় মানুষটার। একথা বলে উনি খাটিয়ার কাছে এগিয়ে গেলেন, চোখের পানিতে ঠিক মতো দেখতে পেলেন না মানুষটাকে। আস্তে করে জিজ্ঞাসা করলেন, এত তাড়াতাড়ি পালাচ্ছ কেন তুমি? এমন তো কথা ছিল না। তোমার অবর্তমানে কাকে শোনাবো আমার পোড়া জীবনের কথা? কে শুনবে বুক পোড়া আর্তনাদের কথা? ওনার কথা শুনে সকলের চোখজোড়া ভিজে গেল, কিন্তু নিয়তি আজ বড়ই নিষ্ঠুর। বলা বাহুল্য, আপন বোনের মতোই ভাইয়ের বউদেরকেও স্নেহের নজরে দেখেন সারাফাত চৌধুরী। প্রতি ঈদে বাড়ির ছেলে মেয়েদের সাথে সিমিন সিরাতকেও পোশাক দেন, সালামি দেন। অনেক সময় দেখা যায় সিতারার মাধ্যমে সিমিন সিরাত ওনার কাছে আবদার করে। এ যেমন বাড়িতে একঘেয়েমি লাগলে কাছে কোলে ঘুরতে যাওয়ার কথা জানায়, নতুবা বাগানে পিকনিকের আয়োজন করার প্রস্তাব রাখে। রান্না করতে ইচ্ছা না করলে ইনিয়ে বিনিয়ে বাইরে খাওয়ার ইঙ্গিত দেয়। আর উনিও সেসব মেনে নেয়, কারণ না করার কারণ নেই। কারণ বাড়ির বড় তিনি, সকলের সব দিকে খেয়াল রাখার দায়িত্ব ওনার। বিপদে কত করে বোঝান, সাহস দেন, কিন্তু আজ সময় ভিন্ন, পরিস্থিতি ভিন্ন। শরাফাত চৌধুরী বহু কষ্টে নিজেকে সামলে নিজের পা ছাড়িয়ে নিলেন। তারপর সিনিমের মাথায় স্নেহের হাত রেখে বললেন, ধৈর্য ধরো বোন, যেতে দাও আমাদের। যত সময় যাবে ভাইয়ের কষ্ট বাড়বে। উনি আর কিছু বলতে পারলেন না, কণ্ঠস্বর রোধ হয়ে এলো। ঝরঝর করে নিজেও কেঁদে ফেললেন। ভাইয়ের লাশ কাঁধে নেওয়ার মতো কষ্ট কি কেউ জানে? বোঝে এ কষ্টের ওজন কতটা? মোদ্দা কথা, উনি সবার বড়, যাওয়ার কথা ওনার, অথচ উনিই থেকে গেলেন আর ছোট ভাইটাই চলে গেল। এত কান্নাকাটির মাঝে অন্যরা এবার তাড়া দিল। কেউ কেউ খুব বিরক্ত, অনেকে কাজ ফেলে এসেছে, জানা যায় শরিক হয়ে আবার ছুটে যাবে কাজে। এবার শুদ্ধ বাকিদের যেতে বলে সিমিনকে আগলে বাড়ির দিকে হাঁটা ধরলো। সিমিন যেতে চাইলেন না, কেঁদে কত বারণ করলো, কত আকুতি করলো, তবুও নিথর দেহের শাহাদাত চৌধুরীকে সাড়া দিলেন না। অতঃপর খাটিয়ে কাঁধে তুলে দলে দলে পুরুষরা এগোলেন পারিবারিক কবরস্থানের দিকে। ততক্ষণে সিমিনের আর্তনাদ থমকে গেছে চারপাশ। সিতারা সিরাত ধরে রাখতে পারছিল না ওনাকে। শুদ্ধ ধরে রাখায় রেগে কত মারলেন ছেলেটাকে। শুদ্ধ তবুও ছাড়লো না ছোট মাকে। দাঁতে দাঁত চেপে লালবর্ণ চোখে শুধু শুয়ে গেল সবটা। তারপর ওনাকে বুঝিয়ে কোনো মতো শান্ত করে ছুটলো কবরস্থানের দিকে। অন্যদিকে হসপিটালে থাকা সায়ন জানতেও পারলো না তার তিন বাবার মধ্যে একজন চিরতরে বিদায় নিয়েছে। যার আঙ্গুল ধরে কত ঘুরেছে, কত কি আবদার করেছে, কত জ্বালিয়েছে, সেই মানুষটার কবরে এক মুঠো মাটি ফেলার সুযোগ পেল না ছেলেটা। দেখতেও পেল না প্রিয় চাচ্চুর মুখখানা। দুদিন পরের ঘটনা। একটা সময় মাফিয়া জগতের সম্রাট ছিল ইয়াসিন খান, যার ইশারায় পুরো শহর থমকে যেত। আজ সেই ইয়াসিরে নিজেকে গুটিয়ে নিয়েছে ফ্ল্যাটের চার দেওয়ালে। অর্থহীন হয়ে পড়েছে ক্ষমতার দাপট। একই শহরে থেকে শুনেওছে চৌধুরী বাড়ির বর্তমান অবস্থার কথা। এদিকে তাকেও পুলিশ খুঁজছে। বোরাকের মৃত্যুর দিন থেকে তার নামে এনকাউন্টার জারি হয়েছে। যদিও পুলিশ মৃত্যুর ভয় কোনো কালেই ছিল না তার, ছিল না কোনো পিছুটান, কিন্তু এখন আছে। আর সুবহানা চৌধুরী সেই পিছুটানে শক্ত করে লাগাম টেনে রেখেছে। তার হাত পাও ক্ষমতা বেঁধে দিয়েছে অদৃশ্য শিকল। কিন্তু সেই শিকল ভেঙে মধ্যরাতে উপস্থিত হয়েছে শিশু উন্নয়ন কেন্দ্রের পেছনের গলিতে। পরনে কালো হুডি, মুখে মাস্ক ঢাকা। এদিকে স্ট্রিট লাইটের আলো পৌঁছায় না বিধায় একটু সুবিধা হয়েছে। তাও প্রায় দেড় ঘন্টা ধরে ওখানেই বসে আছে। পিস্তলটা কোমরে গোজা থাকলেও সেটা বের করার ইচ্ছা তার নেই। শীতল এখানে আসার পর থেকে প্রায় রাতেই এই গলিতেই কাটে তার। কি করবে? সরাসরি গিয়ে তো দেখা করতে পারবে না, কারণ এখানকার নিয়ম কানুন বেশ কড়া। সে যেহেতু অপরাধ জগতের সাথে যুক্ত, তার জন্য শীতলের সাথে দেখা করাটা প্রায় অসম্ভবই এক চ্যালেঞ্জ।
এখানে দেখা করতে এলে সংশ্লিষ্ট আদালতের অনুমতি পাশ লাগবে। জাতীয় পরিচয়পত্র ও বন্দির সাথে সম্পর্কের প্রমাণ দাখিল করতে হয়। আর এ দুটোতেই তার ধরা পড়ার সম্ভাবনা 100%। কদিন আগে অনেক চেষ্টা করে একটা পথ খুঁজে পেয়েছেন, সেই আশাতেই কেন্দ্রের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দিয়ে রাতের অন্ধকারে বা গোপনে কক্ষ দেখা করার ব্যবস্থা করেছেন, যেখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী শীতলকেও আনা হয়েছে। এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে ভেবে মনে মনে ভয়ও পাচ্ছিল সে, কিন্তু রুমে ঢুকে পরিচিত পুরুষালীর অবয়ব দেখে বুঝতে বাকি নেই মূল ঘটনা। রুমে কারো উপস্থিতি টের পেয়ে ইয়াসির ঘুরে দাঁড়াতেই মুখোমুখি হলো। তাকে দেখে সুতলের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, বলল, দিনের আলোতে এত ভয় কেন আপনার? আমি রাতের রাজা, তাই। রাজারা চুরি করে না, করে স্বার্থে ঘা লাগলে রাজা প্রজা কেউই চুরি করতে পিছু পা হয় না। এখন কেন এসেছেন, দয়া দেখাতে? এ কথা শুনে ইয়াসির মাস্কটা নামিয়ে পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। ধীর স্থির কণ্ঠে বলল, দয়া দেখানোর ক্ষমতা এখন আর রাখি না বাবুই, তবে পছন্দের কিছু আগলে রাখার অভ্যাসটা এখনো যায়নি। শীতল মলিন হাসলো, আশেপাশে তাকিয়ে চেয়ার টেনে বসে জবাব দিল, আমাকে আগলে রাখার চেয়ে নিজেকে বাঁচানোটা আপনার জন্য এখন বেশি জরুরি, ইয়াসির খান। তাছাড়া সুবহানা চৌধুরী আপনাকে অদৃশ্য শিকলে বেঁধেছেন, তা ভাঙার সাধ্য আপনার নেই। ইয়াসির টেবিলের উপর হা- হাতে ধরা প্যাকেটটা রাখলো, বরাবরের মতোই সুন্দর করে পাল্টা উত্তর দিল, সুবহানা আমাকে আটকেছে আমার দুর্বলতা দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। আর আমার দুর্বলতা সবচেয়ে বড়, এখন এই বদ্ধ ঘরে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই তাচ্ছিল্য করছে। কথার এ পর্যায়ে মেসেজ টোন বেজে উঠতে ইয়াসির সতর্ক হয়ে গেল, বুঝে নিল সময় খুব কম। সে এগিয়ে এসে শীতলের মাথায় হাত রাখতে গেলে শীতল মাথায় সরিয়ে নিল। ইয়াসির হাত গুটিয়ে নিয়ে মলিন হেসে বলল, যেভাবেই হোক বের করব আমি, শুধু ধৈর্য ধরো। যে শহরের রাজা নিজে এখন ফেরারি, সে আমাকে বের করবে? এটা একটু হাস্যকর হয়ে গেল না? আর আমার বাড়ির লোক থাকতে আপনি কেন এসবে জড়াচ্ছেন? জড়ালেও আপনার সাহায্য কেন নেব? তুমি যেখানে থাকবে আমার সাম্রাজ্য সেখানেই হবে। দরকার পড়লে নতুন শহর করব, তাও তোমাকে এই নরকে পৌঁছতে দেব না। শীতল স্থির দৃষ্টিতে ইয়াসিরের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঘৃণা নাকি অভিমান তা বোঝা বড়, তাই সে নিচু স্বরে বলল, সাম্রাজ্য তো আপনার ভেঙে চুরমার হয়ে গেছে। আজ আপনি নিজেই ফেরারি। যে মানুষটা নিজের পরিচয় লুকিয়ে মাঝরাতে চোরের মতো দেখা করতে আসে, তার মুখে বড় বড় কথা মানায় না। ইয়াসির পকেট থেকে একটি রূপোর চেন বের করলো, যার লকেটে অদ্ভুত এক কারুকাজ। সে সেটা টেবিলের উপর রেখে আলতো করে শীতলের দিকে ঠেলে দিল। পরিচয় লুকানোটা ভীরুতা নয় বাবুই, এটা কৌশল। যে বাঘ শিকারের আগে নিজেকে ঝোপের আড়ালে লুকায়, সে ভয় পায় না, বরং সে সঠিক সময়ের অপেক্ষা করে। এবার হঠাৎ দরজায় দুবার টোকা পড়ল। বাইরে দাঁড়ানো সেই অসাধু কর্মকর্তার সতর্কবাণীতে জানা গেল সময় শেষ। সিসিটিভি ক্যামেরা বেশিক্ষণ বন্ধ রাখাও ঝুঁকিপূর্ণ। ইয়াসির মাস্কটা আবারও মুখে টেনে নিল। যাওয়ার আগে শেষবার শীতলকে দেখে নিয়ে দরজার দিকে পা বাড়ালো। দরজার হাতলে হাত রেখে ফিরে না তাকিয়ে বলল, আগামী শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আছে, সেদিন জানালার ওপাশে তাকিয়ে থেকো। রাতের রাজা তার রানীকে ফিরিয়ে নিতে ঠিকই আসবে। একথা বলেই পা বাড়াতেই আচমকা দুটো বুলেট এসে লাগলো ইয়াসিরের বুকের বাঁ পাঁজরে। নাকে এসে লাগলো বারুদের উৎকট গন্ধ। উষ্ণ তরলের স্রোতে মুহূর্তেই ভিজে গেল পরনের কালো শার্ট। তার মনে হলো শরীরে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। শ্বাস টানতে গেলে বুলেটটা ফেটে যাচ্ছে। সে বুক চেপে ধরে সামনে তাকিয়ে দেখে একদল পুলিশ তখনও বন্দুক তাক করে তার দিকেই তাকিয়ে আছে। যে ব্যক্তি তার থেকে লক্ষাধিক টাকা খেয়েছে সেও রয়েছে তাদের মধ্যে। ওনার ঠোঁটের কোণে কুটিল হাসি। বুঝতে বাকি রইল না তাকে ফাঁদে ফেলা হয়েছে। যা হচ্ছিল তাকে এখানে আনার পরিকল্পনা মাত্র। আবেগের বশে আগে পিছে না ভেবেই সেও চলে এসেছে। ফলস্বরূপে পরিস্থিতিতে ফেঁসে গেছে। এখন কি করবে সে? খোলা জায়গা হলে রিস্ক নেওয়া যেত, কিন্তু এখানে তো তিন পাশে দেয়াল, সামনের দরজায় পুলিশ, পালানোর পথও নেই, গা ঢাকার উপায় নেই। এখন ধরা দিতে হবে, নতুবা এনকাউন্টার। বুলেট তো গেঁথেই গেছে বুকের বাঁ পাঁজরে। এসব ভেবে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। অসহায়ত্ব ফুটে উঠলো তার চোখের চাহনিতে। শুকনো ঠোঁট জোড়া টেনে জোর করে হাসি ফোটাতে পারলো না। নীল চোখের কোণে জমতে লাগলো নোনা জল। বুকে রক্ত ঝরে যতটা না কাবু করতে পারলো, তার চেয়ে আফসোস বুক পুড়তে লাগলো। তার বাবুইকে এখান থেকে বের করতে পারলো না। মুক্ত পাখির ন্যায় খাঁচার সুখটুকু
দিতে পারলো না। সে না হয় বহুদূরে চলে যাবে, আর কখনো দেশের মাটিতে পাও রাখবে না, চৌধুরী নিবাসের ছায়াও মারাবে না। কিন্তু চঞ্চল পাখিটার এই অবস্থাতে কিভাবে যাবে? তার যে পা উঠবে না, ধাপ এগোবে না, মন সায় দিবে না। নিজের চোখে দেখেছে মেয়েটা উড়ে উড়ে ঘুরে ঘুরে মুক্ত আকাশে শ্বাস ফেলে বাঁচতে অভ্যস্ত। তাকে এমন বন্দিদশায় দেখার কষ্ট কিছুতেই সহ্য হচ্ছে না তার। মানছে না, মানতে পারছে না করুণ অবস্থা। সে খুব ভালো করেই জানে চৌধুরীদের বাড়ির কেউ তাকে দুচোখে সহ্য করতে পারে না, পারার কথাও না যদিও। তবুও ভেবেছিল সিমিন নামের স্বামীহারা মহিলাটাকে যেভাবেই হোক আদরের মেয়েটাকে ফিরিয়ে দিবে। সে মায়ের ভালোবাসা একটু খুব একটা পায়নি। মাকে নিয়ে যেসব স্মৃতি জমিয়েছিল সেসব এখন বেশিরভাগই ঝাপসা। পুরো পৃথিবী না জানলেও তার অসহায়ত্ব জানে মাকে ভীষণ ভালোবাসে, ভীষণ মিস করে। অসুস্থতায় মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কাঁদে। খুব ভালো করে জানে মাকে ছাড়া থাকার কষ্ট, তাই ভেবেছিল বাবুইকে মা ছাড়া রাখবে না, মায়ের অভাবটুকু বুঝতে দেবে না। কিন্তু হায় আফসোস, হায় নিয়তি, এবারও গোহারান হেরে গেল। ঠিক যেভাবে হেরেছিল সেদিন হসপিটালে শুদ্ধর কবুল বলা একটিমাত্র শব্দের মাধ্যমে। তবে এর মধ্যে এক শুদ্ধ সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। পার্থক্যটুকু হচ্ছে সেদিন ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়েছিল, আর আজ ভালোবাসার মানুষটাকে বাঁচাতে পান হারাচ্ছে। যদিও বুঝ হওয়ার পর থেকে পানের মায়া খুব একটা করা হয়নি। ওসব মায়া টায়া থাকলে অনেক আগেই সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে পরিবার থাকতো, কিন্তু আগে কেন জানি ইচ্ছেই হয়নি। দুর্ভাগা কপালে এখন যা ভাবছে, জীবন তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। যেখানে ফেরার পথে নিয়ে যা চায়, যেভাবে চায় তা পাওয়ার নিশ্চয়তা নেই। সেই অবস্থানে এসে বড্ড আফসোস হচ্ছে। এদিকে আকস্মিক ঘটনায় শীতল হতভম্ব। একই জায়গায় অনড় হয়ে থরথর করে কাঁপছে। তার দৃষ্টি স্থির ইয়াসিরের হাত গলিয়ে আসা লাল রক্তের দিকে। কদিন আগেও পরিস্থিতির চাপে হাতে ছুরি ধরলেও এখন কারো রক্ত দেখতে পারে না। প্রথমে ভাইয়ের রক্তে হাত রাঙালো, বাবার রক্তে ভিজলো, এখন চরম ঘৃণা করা মানুষটাও একের পথের পথিক। সবাই কেন তার সামনে এরূপে আসে? শেষ যাত্রার সাক্ষী তাকেই কেন করে? আর কত সহ্য করা যায়? সে তো মানুষ, তারও তো ধৈর্য শক্তি আছে। সে আর পারছে না দেখতে, পারছে না সহ্য করতে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তার হাঁটু জোর কমে এলো। রক্তের দিকে তাকাতেই হাত পা অবশ হয়ে এলো। আঙ্গুলের ডগাগুলো ঝিনঝিন করতে করতে অসাড় হয়ে গেল। চারপাশটা কেমন আচমকা থমকে গেল। মনে হলো বুকটা কেউ লোহার শিকল দিয়ে চেপে ধরেছে। গলার কাছে কি একটা দলা পাকিয়ে আছে। দরদর করে ঘামতে লাগলো সে। ইয়াসিরও বুঝলো শীতলের অবস্থা। মুখে যতই বড় বড় কথা বলুক, নিজেকে শক্ত দেখাক, আসলে তার বাবুই পাখিটা বড্ড বেশি নাজুক। যতই ঘৃণা করুক, চোখের সামনে এনকাউন্টার সহ্য করতে পারবে না। শীতলের কথা ভেবে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো ইয়াসির। ঠোঁটের কোণে হাসি এঁটে ইশারায় অভয় দিল, কিচ্ছু হয়নি। তার জন্য শীতলের চোখে ছিটে ফোটা মায়া দেখে ভালো লাগলো। আজকাল দু একটা কথা তার মস্তিষ্কে বাড়ি খায়। বিশাল এই পৃথিবীতে সে একা। মা নেই, বাপ নেই, আদরের ভাই বোন কেউ নেই। মৃত্যু যখন তাকে জাপটে ধরবে, তখন কি পানি দেওয়ার কেউ থাকবে? তার জন্য কেউ কাঁদবে? কবরের মাটি কি জুটবে? নাকি তাও জুটবে না? জীবনের এ পর্যায়ে এসে বিবেক জানান দিল কবরের মাটি পাওয়া সৌভাগ্যের ব্যাপার। কিন্তু কিছু 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 করার নেই, তার পোড়া জীবনের রূপরেখা অপ্রাপ্তির রূপকাঠি দিয়েই লেখা। কত যত্ন করে সাজানো তার জীবনী। তাছাড়া সময় প্রায় ফুরিয়ে এসেছে, নিঃশ্বাসটাও ফুরাতে যাচ্ছে। এসব প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে আর কি হবে? সে জোরে জোরে শ্বাস টেনে পুলিশ দেখে একটু পিছিয়ে গিয়ে শীতলকে আড়াল করে দাঁড়াল। তবে পারলো না দাঁড়িয়ে থাকতে। ধপ করে বসে পুলিশকে উদ্দেশ্য করে বলল, ওর সামনে না প্লিজ। কেন কেন? ওর সামনে মারলে কি হবে? আচ্ছা, চৌধুরীর বউ তোর কি লাগে, রক্ষিতা নাকি? এইটুকু মেয়ে দুটো দামড়াকে কন্ট্রোল করে? মুখ সামলে অফিসার। কেন, তুই বলা কে? একথা বলে অফিসার ইয়াসিরকে কপাল বরাবর শুট করলো। আচমকা শরীরে ঝাঁকুনি খেয়ে নিবু নিবু চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল ইয়াসির। কিন্তু চোখ বন্ধ করলেও লাভের লাভ হলো না। ভাঙা স্বপ্ন কোনোভাবেই জোড়া লাগলো না। শীতলের মুখখানাও দেখতে পেল না। দু হাত শক্ত করে মাথা চেপে ধরে এপাশ ওপাশ করেও স্বপ্নের ঘোরে ঢুকতে পারলো না। ব্যর্থ হয়ে মুখের উপর থেকে হাত সরিয়ে ক্ষেপা দৃষ্টিতে তাকালো পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। ছেলেটার নাম ক্যাসপিয়ান, তবে ছোট করে ডাকে পিয়ান নামে।
বুরাকের পর পিয়ানকে তার সহকারী পদে নিযুক্ত করা হয়েছে। যদিও আগের মতো রিস্কি কাজ আর করে না ইয়াসির, তবে যে জগতের মাফিয়া চাইলেও মুছে ফেলা যায় না। দলের কিছু ছেলেপুলে এখনো তার সঙ্গে আছে, কেউ কেউ ভালো থাকার জন্য দেশ দেশান্তরে পাড়ি জমিয়েছে। বুরাকের মৃত্যুর পর শুদ্ধ শীতলের বিয়ে, দলের পার্টিদের প্রতারণা, সব মিলিয়ে চারদিকে থেকে কণ্ঠাসা হয়ে গিয়েছিল। এসবের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের এনকাউন্টারের ঘোষণা। দুবাই পুলিশ জানিয়েছে তাকে জ্যান্ত গ্রেপ্তার করতে না পারলে যেন সরাসরি এনকাউন্টার করে। ওর মতো মাফিয়া বেঁচে থাকা মানে বিপদ। তাছাড়া একের পর এক ওর কাজের যেসব তথ্য বের হচ্ছে, তাতে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। আর ইয়াসিরের দলের মধ্যে পিয়ানের সঙ্গে বুরাকের ভালো সম্পর্ক ছিল। বুরাক যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেদিন বের হওয়ার আগেও পিয়ানকে ইয়াসিরের সঙ্গে রেখেছিল, সাবধানও করেছিল চোখ কান খুলে চলতে। বুরাক ছেলেটা কেন জানি খুব খেয়াল রাখতো ইয়াসিরের। প্রথম প্রথম পিয়ানো বিরক্ত হতো, পরে সঙ্গে থেকে থেকে ইয়াসিরকে চিনেছে। যদিও এখনকার ইয়াসির আর আগের ইয়াসিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের ইয়াসির ছিল যেই তার মতের অমিল দেখাবে সেই শেষ, বেশি কথাও বলতো না। একবার এক ছেলেকে শুট করেছিল, তার ইশারা বুঝতে পারেনি তাই। বাংলাদেশে পুলিশ হন্য হয়ে তাকে খুঁজেছে দেখে গা ঢাকা দিয়েছিল। সঙ্গের সঙ্গী বুরাককেও লাশ অব- লাশটা অবধি দাফন করতে পারেনি সে। পুলিশের তাড়া খেয়ে পালাতে হয়েছিল। পরে শুদ্ধ সায়ন রুবাব এসে দাফনের কাজ সম্পূর্ণ করেছিল। তাদের খবরটা দিয়েছিল আজম। তাদের কাজে ইয়াসিরের মুখে কৃতজ্ঞতা প্রকাশ না করলেও কৃতজ্ঞ সে। সে এটাও ভেবেছিল আর চৌধুরীদের মুখোমুখি হবে না, তার কারণে কোনো অশান্তি হতে দেবে না। কিন্তু এর মধ্যেই ঘটলো শীতলের ঘটনা। শুদ্ধর থেকে শীতল দূরে সরে গেল, স্বর্ণ সায়নের অবস্থাও করুন। সবাই বলে ইয়াসির অভিশাপ, ইয়াসির ভাঙতেই জানে, কিন্তু অভিশাপ সরে যাওয়ার পরও কেন তাদের এ দুর্গতি? কেন শুদ্ধর থেকে শীতল সরল? তাকে হারিয়ে দিয়ে ঠিকই তো এক হলো দুজন। নিয়তির সব নিয়তি। আর শীতল যে কনককে মেরেছে এ কথা শুনে সে পাগলের মতো হেসেছিল। একাই বিড়বিড় করে বলেছিল, আগেই বলেছিলাম তুমি যা দেখো সেটাও তুমি নও বাবুই। তুমি শুদ্ধর মতোই ভীষণ ধুরন্ধর। অবশ্য চালাকদের সঙ্গে থাকলে বোকারাও যে বোকা থাকে না। আলাদা করে কৌশল শিখাতে হয় না। তবে তোমরা যখন যা করো কেন জানি তাই পূর্ণ হয়, আর আমি যা করি সেটাতেই শূন্য। নাও, সব মিলিয়ে তোমাদের জয়। শুধু মাঝখান থেকে হতভাগা আমিটা জঘন্যভাবে ফেঁসে গেছি। এমন ভাবে ফেঁসেছি, না তোমায় নিজের করতে পারছি, না এত কিছুর পরও ছাড়তে পারছি। পুলিশের কারণে বাইরে যেতে পারছিল না ইয়াসির, তার উপরে শুনেছে শীতলও জেলে। আর সুন্দরী মেয়ের জন্য জেল হচ্ছে আরেকটা নরক। পুলিশেরও হচ্ছে সেখানকার নারী খাদক। যদিও এইসব জানে বলে শুদ্ধ শীতলকে স্পেশাল চিটে রাখার আবদার করেছিল, কিন্তু মঞ্জুর করেনি আদালত। বিচারকের মতে আইন সকলের জন্য সমান। ওদিকে রবিরা আক্রোশ মেটাতে লোক দিয়ে আন্দোলনে নেমেছে, চৌধুরী বাড়ির মেয়ে বলে যেন ছাড় না পায়। টাকার দাপটে শাস্তি যেন কম না হয়। খুনি, খুনের দায়ে যেন তাকে ফাঁসিতে ঝোলানো হয়। মিডিয়াও চৌধুরী বাড়ি নিয়ে নানান কটূক্তি করে যাচ্ছে। আর এসবটা একা হাতে সামাল দিচ্ছে শুদ্ধ। সেও দেখে যাচ্ছে শুদ্ধর দম, বলতেই হবে ছেলেটার দম আছে। এর মধ্যে শাহাদাত চৌধুরীও মারা গেলেন। বর্তমানে বাড়ির অবস্থা আরো করুণ। এ কঠিন পরিস্থিতিতে শুদ্ধ আরেকটা ধাক্কা খাবে, বিশাল ধাক্কা। এই ধাক্কা কিভাবে সামাল দেবে এটাই দেখার বিষয়। এসব নিয়ে ভাবতে ভাবতে টানা 3 দিন ধরে ইয়াসিরের খাওয়া নেই, ঘুম নেই। সে নিজের ফ্ল্যাটে একটু ঘুমের জন্য ছটফট করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিল না। পরে পিয়ান খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুমাতে সাহায্য করেছিল। ওষুধের প্রভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে। আর ঘুমের মাঝখানে এতক্ষণ যা হচ্ছিল স্বপ্ন দেখছিল। কথায় বলে মানুষ নাকি কল্পনা বিলাসী। কল্পনায় তারা বেশি সুখী। একজন মানুষ যার কথা বেশি ভাবে, যাকে নিয়ে বেশি চিন্তা করে, মস্তিষ্কেও সেটা লক করে ফেলে এবং স্বপ্ন তাকে দেখায়। তার সঙ্গেও এটাই হচ্ছিল। এমন অবান্তর স্বপ্ন দেখে উঠে দাঁড়িয়ে ঘামে ভেজা মুখ মুছলো, তারপর ফ্রেশ হয়ে এসে পিয়ানকে নিয়ে বেরিয়ে গেল। সারাপদ চৌধুরী হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। উনি বুঝে উঠতে পারছেন না শুদ্ধ হঠাৎ ঘুঙ্গুর কিনলো কেন, ঘুঙ্গুর দিয়ে কি করবে সে। বাবাকে হতবাক দৃষ্টিতে তাকাতে দেখে শুদ্ধ নিস্পৃহ ভঙ্গিতে ঘুঙুরের দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ইশারায় বাবাকে গাড়িতে বসতে বলে নিজেও ড্রাইভিং সিটে বসলো। সারাপদ চৌধুরী পাশের সিটে বসে ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন, ঘুঙুর দিয়ে কি করবে? তোমার ধর করা ছেলেকে পড়াবো। ইয়াসির কি করেছো বলবো না, পারলে নিজে খোঁজ নিয়ে জেনে নাও। শুদ্ধ, বিহেভ ইয়োরসেলফ।
কি করেছে ইয়াসে? কয়েক মিনিট কোনো জবাব দিল না শুদ্ধ। জল শক্ত করে গাড়ির হুইল ঘোরাতে লাগলো। ঘাটতারা ছেলের মুখভঙ্গি দেখে কিছু বললেন না তিনি, তবে উসখুস করতে লাগলেন। বাবার অবস্থা বুঝে কয়েক মিনিট পর শুদ্ধই জবাব ছিল। ইয়াসির একটু বেশিই লাফাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। ঘুঙুর পরিয়ে দিয়ে যাতে ঘটে বুদ্ধি না থাকলেও শব্দের জোরে অন্তত মানুষের মনোযোগ পায়। ঘুরে ঘুরে সবাই ওর দিকে তাকায়। সে কিন্তু তোমার বড় ভাই হয়, তার পরিচয় সে শুধু তোমার ছেলে, আমার কেউ টেউ না। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয়। আমি তাকে সম্মান করি যে সম্মানের যোগ্য। এসব জ্ঞান আমাকে না দিয়ে তাকে বোঝাও আমাদের মাঝে যেন না আসে। শুধু তোমার জন্য বারবার বেঁচে যাচ্ছে। সোমবারে শীতলের শুনানি আছে, এর আগে ওকে থামতে বলো। ওর জন্য যদি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে না পারি আমি, কিন্তু কাউকে পরোয়া করব না। ছেলের কথা শুনে সারাপাত চৌধুরী সিটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিলেন। এদের থামাবে কিভাবে উনি? ছোট হলে কান মুলে না হয় ঝগড়া থামাতো, কিন্তু এরা যা শুরু করেছে কিছু বলারও ভাষা খুঁজে পান না তিনি। যেমন একরোখা ইয়াসির, তেমন ঘাড়তারা শুদ্ধ। ছেলেটাকে কত করে বুঝালেন পরিস্থিতি খারাপ, এখন যেন কোনো পাগলামি না করে। এখন যা হবে সব শীতলের উপর গিয়ে পড়বে। ছেলেটা শুনলই না, বরং আরেকটা বোকামি করে এসেছে। গতদিন যে বিচারক শীতলকে স্পেশাল টিটে রাখার আবেদন গ্রহণ করেনি, তাকে থ্রেট দিয়ে এসেছে। সেই বিচারক শীতলকে কারোর সঙ্গে দেখা না করার আদেশ দিয়েছেন। আর এতেই শুদ্ধর রাগের পরও দ্বিগুণ বেড়েছে। এর হেস্তনেস্ত করেই ছাড়বে সে। শুদ্ধ হঠাৎ এক সাইডে গাড়ি পার্ক করে সারাফাত চৌধুরীকে বলল ইয়াসিরের নাম্বারে কল করতে। তিনবারের বেলা রিসিভ করতেই শুদ্ধ ফোনটা নিয়ে বলল, কোথায় তুই? তুই আসবি নাকি আমি যাব তোর কাছে? শুদ্ধর কণ্ঠস্বর চিনে ইয়াসির ভুরু কুচকে ফোনের দিকে একবার তাকিয়ে রুক্ষ স্বরে জবাব দিল, আমাকে কি প্রয়োজন? আমি বিন বাজাবো আর তুই নাচবি? তোর নাচ দেখার জন্য ডাকছি। ইয়াসির বিরক্ত সূচক শব্দ করলো। সবসময় এভাবে কথা বলে এই ছেলে, এখন যদি সে গালি দেয় তাহলে তার দোষ হয়ে যাবে। তবে সে রাগলো না, বরং দাঁতে দাঁত চেপে জবাব দিল, দেখ শুদ্ধ, মন মেজাজ খুব খারাপ, মাথা খারাপ করবি না, চুপ যা। শুদ্ধর কথাও বাড়ানোর রুচি নেই, তাই মেন পয়েন্ট এলো। হিসিয়ে বলল, আমার বউ খুনি হোক, ডাকাত হোক, জেল হোক, কিংবা ফাঁসি হোক, আমি বুঝে নেব। তুই এসবে জড়াবি না, না মানে না। যদিও তোর শিক্ষা অন্যর বইয়ের পেছনে কুকুরের মতো লেগে থাকা, আর আমার শিক্ষা কুকুরকে মুগুর দেওয়া। দোয়া কর কাল যেন আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি, নয়তো কালই তোর ফাতরামির মাসুল তোকে দিয়েই উঠাবো। এতটুকু বলে কল কাটতেই তার ফোনে কল এলো। আজমের কল রিসিভ করে মন দিয়ে পুরো কথা শুনলো। তারপর সারাফত চৌধুরীকে বাড়িতে পৌঁছে দিয়ে কাঁচা চিকন কঞ্চি হাতে গেল আজমের বলা লোকেশনে। রবির ছেলেপুলেদের পিটিয়ে ডাল পরোটা খাইয়ে জায়গা মতো নিয়ে গেছে আজম। যদিও সে নিয়ে যেতে বলেছে। কেন নিয়ে গেছে? ওই যে সেদিনের গানের পারিশ্রমিক দিতে হবে না? এত সুন্দর গান গাইলো, কিছু না দিলে হয়? একথা ভেবে শুদ্ধ পতি ধাপ ফেলতে ফেলতে গানের সেই লাইনগুলো মনে করার চেষ্টা করলো। হাতের কঞ্চির দিকে তাকিয়ে ভেবে নিল এটা দিয়েই তাদের কোমরে ঢেউ উঠাবে। না না, ভুল হয়ে গেল। বকেয়া পারিশ্রমিক দেবে। আর গানের রিলিক্স গুলো তো এমনটাই ছিল। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে, আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে, কোমরের দুলায় নাকি সাগরের ঢেউ উঠেছে। দেখেছিস নাকি ওরে তোদের মাঝে কেউ? চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি। সিনেমার নাম নাকি